ক্লাসে গিয়ে ক্লাসের ওইগুলো মনে নাই? কী করলেন আপনি 3 দিন? ইন্টার ফার্স্ট ইয়ার এসএসসি। আচ্ছা, তার মানে কোনো কাজ করা হয় না এখন? একেবারে কাজ করেন না? শুরু করবো না, শুরু করতে হবে। প্রতিদিন আপনাকে 1-2 ঘন্টা হলে প্র্যাকটিস করতে হবে এখন, ঠিক আছে? নয়তো এগুলো ভুলে যাবেন, পরে অনেকগুলো লোড হয়ে যাবে, প্রেশার আরও বেশি পড়বে। আচ্ছা, আপনি বলেন কালার, এই যে মাল্টিমিডিয়ার 5টা এক্সাম্পল। আরেকটা বাকি আছে, স্পেশাল ইফেক্ট। ওকে, প্রিন্ট মিডিয়া বা প্রিন্ট মিডিয়া এবং প্রেস মিডিয়া। সো আমি তো আনসার বলে ফেলছি, বলতে চাইছিলাম মিডিয়া কয় ধরনের। আচ্ছা, এখন বলেন প্রেজেন্টেশন কয় ধরনের? কি কি? সিঙ্গেল মিডিয়া এবং মাল্টিমিডিয়া। ওকে, আর্টের সংজ্ঞা বলেন। আর্ট কি? হোয়াট ইজ আর্ট? রং তুলি দ্বারা যখন মনের চিন্তা ভাবনাকে ফুটিয়ে তোলা হয় সেটাকে আর্ট বলা হয়, ঠিক আছে? আচ্ছা, আর্ট অ্যান্ড গ্রাফিক ডিজাইন এ শর্ট ওভারভিউ। আচ্ছা, আর্ট সম্পর্কে আমরা গতকাল জানছিলাম, যেটা হলো যখন মানুষ তার ডাইভার্স থিঙ্কিংকে বা তার ক্রিয়েটিভ চিন্তাভাবনাকে কী করে রং তুলির মাধ্যমে ক্যানভাসে ফুটিয়ে তুলে সেটাকে আর্ট বলা হয়। তাহলে গ্রাফিক ডিজাইন কোনটা? সেটা হলো গ্রাফিক ডিজাইন। আচ্ছা, ওকে, তো এখানে আমাদের আজকের টপিক যেগুলো থাকবে, বেসিক কনসেপ্ট অ্যাবাউট আর্ট। আর্টের বেসিক কনসেপ্ট, হোয়াট ইজ আর্ট, বেসিক এলিমেন্টস, প্রিন্সিপাল অফ আর্ট। ডিজাইন করতে গেলে মূলত আর্ট অ্যান্ড ডিজাইনের কথা এখানে আসতেছে, ঘুরে ফিরে সব কিছুর মূলে কি আমরা ডিজাইন শিখতেছি, ঠিক আছে? সো ডিজাইনের কিছু এলিমেন্টস, মাল্টিমিডিয়ার কিছু এলিমেন্টস আছে না? যেমন মাল্টিমিডিয়া হতে হলে কী কী লাগবে? অডিও লাগবে, ভিডিও লাগবে, স্পেশাল ইফেক্ট লাগবে, টেক্সট লাগবে, গ্রাফিক্স লাগবে। এই কয়েকটা জিনিস অবশ্যই থাকতে হবে। তার মধ্যে সবগুলো যে থাকতে হবে এরকম কোনো রুলস না। এগুলোর মধ্যে 3টা বা 4টা বা 2টা থাকলেই কি এটাকে মাল্টিমিডিয়া হিসাবে ধরা যায়। ঠিক একইভাবে ডিজাইনের কিছু বেসিক এলিমেন্টস আছে বা উপাদান আছে। যে কোনো কিছু যখন তৈরি হয় তার কিছু প্রাইমারি এলিমেন্টস থাকে না, কিছু উপাদান থাকে না? ওকে, তো একই রকম ডিজাইনেরও কিছু এলিমেন্টস আছে। তারপর কিছু প্রিন্সিপাল আছে ডিজাইনের, নীতিমালা। যে কোনো জিনিস আমরা যখন কাজ করি তখন কিছু নীতিমালা অনুসরণ করে কাজ করা লাগে না? আমরা যখন অনার্স করি, কেউ ফিজিক্সে, কেউ কেমিস্ট্রিতে, কেউ অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সে কী করি আমরা? অনার্স করি, মাস্টার্স করি, তখন ফার্স্ট ইয়ারে আমরা প্রিন্সিপালগুলো পড়ি, তাই না? যেমন অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, মার্কেটিং প্রিন্সিপাল, এরকম প্রিন্সিপাল পড়ি না? নীতিমালাগুলো পড়তে হয়, কোন নীতিমালার উপর ডিপেন্ড করে কোনটা কাজ করে। একইভাবে ডিজাইনেরও কিছু নীতিমালা আছে যেগুলোর বাহিরে গিয়ে আমরা কাজ করতে পারবো না, ঠিক আছে? ওই রুলসের ভিতরে থাকতে হবে। কিন্তু মনে রাখতে হবে আবার রুলসের বাহিরে গিয়েও কখনো কখনো আমাদেরকে কাজ করা লাগতে পারে। এগুলো পিকচার তোলার প্রয়োজন হয়, বিকজ আপনাদের কিসে থাকবে, ভিডিওতে পাবেন, ওইখান থেকে দেখে দেখে নোট করতে পারবেন। আচ্ছা, তারপর গেল বেসিক ড্রয়িং ইউজিং। ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা বেসিক্যালি যে জিনিসগুলো করি, যেমন ডট লাইন, ডট প্রয়োজন হয়, লাইন প্রয়োজন হয়, অ্যাঙ্গুলার লাইন, এগুলোর বাইরেও আর কিছু আছে, আমরা স্লাইড থেকে দেখব। আর ড্রয়িং করার জন্য আমরা কি ইউজ করি? স্কেচবুক ইউজ করি আর বিভিন্ন ধরনের পেন্সিল ইউজ করি। নিচে কিছু পেন্সিলের এক্সাম্পল দেওয়া আছে, সবগুলোই আমাদের লাগবে ডিজাইন করতে গেলে বা স্কেচ করতে গেলে বা কোনো ইফেক্ট ইউজ করতে গেলে, ঠিক আছে? ওকে, সো আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে কি আছে? গুড আর্ট ইজ এ ট্যালেন্ট, গ্রাফিক ডিজাইন অর গুড ডিজাইন ইজ এ স্কিল। হু ক্যান আইডেন্টিফাই দ্য ডিফারেন্স বিটুইন ট্যালেন্ট অ্যান্ড স্কিল? ট্যালেন্ট এবং স্কিলের মধ্যে পার্থক্যটা কি? ট্যালেন্ট মানে মেধা, স্কিল মানে দক্ষতা। এখন ট্যালেন্ট কীভাবে আসে, স্কিল কীভাবে আসে? একজন বলেন, একজন 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 ভালো স্কিল। আর ট্যালেন্টটা? অ্যাবসলিউটলি রাইট। ট্যালেন্টটা হলো গড গিফটেড। ট্যালেন্টটা আমরা কি করি না, অ্যাকোয়ার করি না, ওইটা আল্লাহ প্রদত্ত, আমাদেরকে দিয়ে দেওয়া হয়। দেখবেন ছোটো ছোটো বাচ্চারা আছে অনেক ইউনিক, অনেক অথেন্টিক, যেটা কেউ কল্পনাও করতে পারে না। ধরেন খুব সুন্দর আর্ট পারে সে। বা ওই যে নেপালি একটা মেয়ে ছিল না, ওয়ার্ল্ডের হ্যান্ড রাইটিংয়ের মধ্যে ওয়ার্ল্ড বেস্ট হ্যান্ড রাইটিং হয়েছিল, যেটা টোটালি কম্পিউটার প্রিন্টিংয়ের মতো, ওর হাতের লেখা ক্লাস 5 না 6 নেপাল বা শ্রীলঙ্কা এরকম হবে। নেপাল লেখাগুলো দেখছিলেন?
এটা কি সে প্র্যাকটিস করে আনছে না গড গিফটেড? গড গিফটেড, এটা তার ট্যালেন্ট। এরকম সেকেন্ড কি ওয়ার্ল্ডে আছে যে তার লেখাগুলো একেবারে হুবহু আপনি কম্প্যারিজন করতে পারবেন এটা কম্পিউটারে টাইপ করা না আমার হাতের লেখা। নেপাল ছিল তাই না? অস্কার গিনেস বুকে মেবি চান্স পাইছিল সেটা। আচ্ছা, তারপর স্কিল হলো যেটা আমরা একটা নির্দিষ্ট সময় প্র্যাকটিস বা অনুশীলন করার মাধ্যমে যেটা অর্জন করি সেটাকে বলা হয় স্কিল। সো আমরা অনেকেই মনে করে থাকি যে আমরা তো আর্ট করতে পারি না বা আমার আর্টের স্কিল নাই, আমার ট্যালেন্ট নাই, তখন আমি কি গ্রাফিক ডিজাইনার হতে পারবো? এটা টোটালি একটা রং আইডিয়া, যেটা আমি কিছুদিন আগে বলছিলাম আপনাদেরকে। যেহেতু আমরা এখানে প্র্যাকটিস সেশনে আছি, আমরা কাজ করতেছি, ওই প্র্যাকটিসগুলো করার মাধ্যমে আমরা কি করব, আমাদের স্কিলটা ধীরে ধীরে ডে বাই ডে স্টেপ বাই স্টেপ এটাকে কি করতে হবে, বিল্ড আপ করতে হবে। তখনই আমরা কি করতে হবে, একজন গুড ডিজাইনার হতে পারবো। ট্যালেন্ট ওইটা গড গিফটেড থাকে যখন ওইটা জন্মগতভাবেই মানুষ কেউ কোনো না কোনো ট্যালেন্ট নিয়ে আসে। যেমন কিছুদিন আগে বাংলাদেশে একটা ছোটো স্পিনার আসছে না, লেগ ব্রেক, এখনও মানে ছোটো কয়েক বছর হবে, অর্থোডক্স লেগ ব্রেক করে না, কেউ নিউজটা দেখছিলেন? ওইটা কি সে প্র্যাকটিস করার মাধ্যমে শিখছে না এটা তার ট্যালেন্ট? ন্যাচারালি, ঠিক আছে। সো ওই যে এইটাই হলো মূলত ট্যালেন্ট এবং স্কিলের মধ্যে পার্থক্য। ওকে ফাইন। সো হোয়াট ইজ আর্ট, এটা আমরা গত ক্লাসে দেখে আসছিলাম এবং কিছুক্ষণ আগে আমরা এটা বলছি। সো এটা নিয়ে আর আমরা কথা বলছি না। ওকে, তারপর আসি আমরা ইউজ অফ আর্ট ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে আর্টের ব্যবহারগুলা কীরকম। ঘর থেকে বাইরে বের হলেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডিজাইন এবং আর্টগুলো দেখি, ঠিক আছে। যে কোনো ডিজাইনকে আমরা আর্ট হিসাবে ধরতে পারি। যেদিকে তাকান সেদিকে কি এখন ডিজাইনের চড়াচড়ি কিনা? আপনার ক্যাম্পাসে ঢোকার পর থেকে দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ডিজাইন টাঙানো আছে না, টাঙানো আছে, ঠিক আছে। তো এগুলা এক এক স্পেস অনুযায়ী স্থানকাল পাত্রভেদে এগুলার ব্যবহার এক এক রকম হয়। তো প্রথমে কি আছে, আর্ট টিচেস আস অ্যাবাউট হিস্ট্রি। আর্ট আমাদেরকে কি করে, ইতিহাস শিক্ষা দেয়। কীভাবে ইতিহাস শিক্ষা দেয়? অ্যানশিয়েন্ট পিরিয়ডের আমরা যদি চিত্রকর্মগুলো দেখি বা ওদের শিল্পকর্মগুলো দেখি, আমরা ওইখান থেকে আইডিয়া নিতে পারি না ওরা কীরকম লাইফ লিড করতো। ওকে, আর্ট ইমপ্রুভস ইউর ক্রিয়েটিভিটি স্কিল, আমাদের যে সৃজনশীলতা সেটাকে আর্ট কী করে, বৃদ্ধি করে বা উন্নত করে। আর্টস হেল্পস ইউ ডু ওয়েল একাডেমিক্যালি, আর্ট আমাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে ভালো করতে সাহায্য করে। ইট মোটিভেট পিপল টু মেক ডিসিশন, এটা মানুষকে একটা ডিসিশন নিতে কী করে, মোটিভেট করে। আচ্ছা, এগুলো বুঝবেন তো, এই যে আর্ট হেল্পস ইউ টু এক্সপ্রেস ইউর ইমোশনস, আর্ট কী করে, আমাদের ইমোশনটাকে, আমাদের আবেগটাকে, আমাদের ইচ্ছা শক্তিটাকে কী করে, বহিঃপ্রকাশ করে। ইট হেল্পস টু কানেক্ট পিপল ফ্রম ডিফারেন্ট কমিউনিটি, এটা ভিন্ন ভিন্ন সম্প্রদায়কে একসাথে কানেক্ট করে বা সম্পর্কযুক্ত করে। ইন্সপিরেশনাল আর্ট সাচ এস পোস্টার্স আর অফেন ফাউন্ড ইন ওয়ার্ক স্পেসেস টু এনকারেজ এমপ্লয়িজ টু কন্টিনিউ বিং প্রোডাক্টিভ, বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন বা এই যে কী বলে, ইনস্টিটিউশন বলতেছি, ওয়ার্ক প্লেস, এখানে ইনস্টিটিউশন না, বিভিন্ন ধরনের ওয়ার্ক প্লেসে কী করা থাকে, বিভিন্ন ধরনের আর্ট বা পোস্টার বা ডিজাইন করা থাকে না, তাদের এমপ্লয়ীদেরকে কী করার জন্য, মোটিভেশন দেওয়ার জন্য বা তাদেরকে উৎসাহিত করার জন্য। ধরেন কোনো একটা কাপড়ের যদি গার্মেন্ট ফ্যাক্টরি হয়, তো গার্মেন্টস ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের কাপড়ের ডিজাইন দ্বারা কী করা হয়, কর্মীদেরকে মোটিভেট করা হয়। আপনি যদি একটা টেকনোলজি রিলেটেড প্রতিষ্ঠানে যান, এখানে টেকনোলজি রিলেটেড ডিজাইনগুলো দিয়ে কর্মীদেরকে মোটিভেট করা হয় তাদের কাজগুলো প্রোডাক্টিভ হওয়ার জন্য, ঠিক আছে। এটাও কি একটা আর্টের অংশ বিশেষ, ক্লিয়ার। আরও বিভিন্নভাবে আর্ট আমাদের লাইফে ইউজ হতে পারে ক্ষেত্র বিশেষে। ওকে, দেন এগুলো হলো জাস্ট জানার জন্য এগুলো ছিল। এখন এই জায়গা থেকে আমাদের মেইন টপিকগুলো শুরু, বেসিক এলিমেন্টস অফ আর্ট অ্যান্ড ডিজাইন। আর্টের অথবা ডিজাইনের জন্য আমাদের বেসিক এলিমেন্টসগুলো কী কী আমরা এক নজরে দেখে নেই। প্রথমটা হলো লাইন, ঠিক আছে। লাইন কী জিনিস, আমরা যেগুলোকে আঁকাআঁকি করি, সোজা স্ট্রেইট লাইন হতে পারে, কার্ভি লাইন হতে পারে, ডায়াগোনাল লাইন হতে পারে, ব্রকেন লাইন হতে পারে, ঠিক আছে, সার্কেল হতে পারে, এগুলোকে লাইন বলা হয়। যেমন এখানে হরিজন্টাল আছে, ভার্টিক্যাল, ডায়াগোনাল, ব্রকেন, জিগজ্যাগ, ওয়েবি, কার্ভ অ্যান্ড স্পাইরাল। ওকে, বিভিন্ন ধরনের লাইন আছে না। এমন কোনো ডিজাইন নাই যে এই জায়গায় লাইনের ইউজ নাই। যে কোনো ডিজাইনে আপনি যান, ওইদিকে তাকালেই লাইনের ইউজ দেখবেন, কোনো না কোনোভাবে লাইন ইউজ করা হয় ডিজাইনের মধ্যে, ঠিক আছে। এটা গেল এক নাম্বার এলিমেন্ট, লাইন। ইউজ অফ লাইন ইন গ্রাফিক ডিজাইন, দেখেন তো বিভিন্নভাবে লাইনগুলো কি ইউজ করা হয় না। আচ্ছা, গ্রেট এক্সাম্পলস অফ গ্রেট মিনিমালিস্ট ডিজাইন। আচ্ছা, এটা তারপর হলো 2 নাম্বার এলিমেন্টস হলো শেপ।
এমন কোনো ডিজাইন নাই যেখানে শেপের ইউজ হয় না, কোনো ডিজাইন পাবেন না একটা হলেও শেপ থাকবে। দেখেন তো এই ডিজাইনের মধ্যে কোনো শেপ আছে কি না, কোন জায়গায় শেপ আছে খুঁজে বের করেন না। এই আমাদের এই যে স্লাইডের মধ্যে এই জিওমেট্রিক অর্গানিক অ্যাবস্ট্রাক্ট এগুলো পরে আমাদের এই সারফেসের মধ্যে কোন জায়গায় ডিজাইন আছে শেপ স্পেসিফিকলি বলেন। কয়েকটা শেপ এখানে আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আট, সাতটা শেপ আছে। ম্যাক্সিমাম জায়গায় রেক্টেঙ্গুলার শেপগুলো ইউজ করা। তারপরে একেবারে নিচে দেখেন টাইম সাইডের সাথে ছোটো একটা লম্বা লাইন ইউজ করা হয়েছে। তার মানে লাইন এবং শেপ দুইটার ইউজ আমরা পাইলাম আমাদের রিয়েল লাইফে বা আমাদের লাইভ এক্সাম্পল পাইলাম। আচ্ছা, সো শেপ হয় আবার তিন ধরনের, যেটা হয়তো আপনাদেরকে মনে হয় আমি কোনো একটা ক্লাসে বলছিলাম। শেপ তিন ধরনের হয়, জিওমেট্রিক, অর্গানিক আর অ্যাবস্ট্রাক্ট শেপ। জিওমেট্রিক আমরা সবাই জানি, যেগুলা জ্যামিতিতে বা ম্যাথমেটিক্যাল টার্মসে আমরা ইউজ করে তাকে রেক্টেঙ্গল, সার্কেল, ওভাল অথবা ট্রায়াঙ্গল এরকম শেপগুলোকে বলা হয় কী ধরনের শেপ, জিওমেট্রিক শেপ। তারপর অর্গানিক শেপ। অর্গানিক হলো নেচার থেকে আমরা যে শেপগুলা পাই বা প্রকৃতি থেকে যে শেপগুলো পাই, যেমন লিফ হতে পারে, তারপর কোনো হিউম্যান পার্টস হতে পারে অথবা ট্রি হতে পারে, বা টোটাল ন্যাচারালি যেই নেচার থেকে আমরা যেই শেপগুলো পাই সেগুলোকে বলা হয় অর্গানিক শেপ, ঠিক আছে, অথবা নেচার শেপ বলতে পারেন। তারপর তিন নম্বরে যেটা সেটা হলো অ্যাবস্ট্রাক্ট শেপ। বিভিন্ন কিছুর সমন্বয়ে বা সমন্বিত যে শেপ অথবা হতে পারে জিওমেট্রিক এবং অ্যাবস্ট্রাক্ট শেপ মিলে যেই শেপ আসে সেটাকে বলা হয় কি, সরি, জিওমেট্রিক এবং অর্গানিক শেপ মিলে। কীভাবে, এখানে দেখেন থামস আপ দেওয়া আছে, ঠিক আছে, এটা হ্যান্ড, এটা নেচার না অ্যাবস্ট্রাক্ট না অর্গানিক, নেচার বা অর্গানিক, ঠিক আছে। তারপর এখানে দেখেন একটা রেক্টেঙ্গল দেওয়া আছে, রাউন্ডেড রেক্টেঙ্গল, তখন দুইটার কম্বিনেশন জিওমেট্রিক এবং অর্গানিকের সংমিশ্রণে কি আসছে, অ্যাবস্ট্রাক্ট শেপ, ঠিক আছে, ওকে ফাইন। তারপর এখানে দেখেন একটা শেপ, তারপর এই যে একটা শেপ, আর এগুলো হলো রেক্টেঙ্গল শেপ, তিনটা শেপের সংমিশ্রণে আসছে না শেপ, ওকে। সো অ্যাবস্ট্রাক্ট বলতে বোঝায় যখন কোনো কিছুর সংমিশ্রণে তৈরি হবে, হতে পারে কি জিওমেট্রিক অথবা কি অর্গানিক, হলো নেচার, যে কোনো ন্যাচারাল শেপকে অর্গানিক শেপ বলা হয়, ঠিক আছে, প্রকৃতি থেকে আপনারা যেগুলো পান। অথবা এগুলোর আরও এক্সাম্পল আছে, যেমন টাইপস অফ জিওমেট্রিক শেপ, দেখেন অনেকগুলো জিওমেট্রিক টাইপ আছে যেগুলো আমরা সবাই জানি। আচ্ছা, তারপর টাইপস অফ অর্গানিক শেপ, এই যে দেখেন এই জিনিসগুলোকে অর্গানিক শেপ বলা হয়। কার্ভি, স্পেশালি কার্ভ যে শেপগুলো আছে ওইগুলোকে অর্গানিক শেপ হিসাবে ধরা হয়, ঠিক আছে, ওকে। তারপর হলো অ্যাবস্ট্রাক্ট শেপ, বিভিন্ন ধরনের লোগোরা শুধু কম্বাইন করে যে শেপগুলো তৈরি করা হয়, ওকে। এইগুলো দুইটা এলিমেন্ট, লাইন এবং শেপ। তিন নম্বরে আসলো কি, ফর্মস। ফর্ম জিনিসটা কি, সেটা হলো যখন কোনো অবজেক্টের উপর আমরা ইফেক্ট ইউজ করব। ইফেক্ট কি হতে পারে, হতে পারে সেটা শ্যাডো হতে পারে, ড্রপ শ্যাডো, অথবা ইনার শ্যাডো হতে পারে, অথবা গ্লো হতে পারে, ঠিক আছে, এগুলোকে বলা হয় স্পেশাল ইফেক্ট অথবা ইফেক্ট। কীভাবে, যেমন এখানে দেখেন যে শেপগুলো আছে, এই যে এই শেপ, সার্কেল, রেক্টেঙ্গল, ট্রায়াঙ্গল, ঠিক আছে, স্কোয়ার, এগুলা 2D না 3D শেপ, 2D। কীভাবে বুঝলেন এগুলো 2D শেপ, বিকজ এগুলোর কোনো ডেপথ নাই, কারণ এটাকে যদি আপনি মেজার করতে বলেন তখন এটার পরিধি কত সেটা বের করতে পারবেন, এটার ডেপথ বা এটার পুরুত্ব কতটুকু সেটা বের করা যাবে না। এটা মেজার করতে চাইলে শুধুমাত্র হাইট এবং উইডথ আপনারা মেজার করতে পারবেন, এগুলোর ক্ষেত্রে সেম। কিন্তু এটার ক্ষেত্রে আসার পর দেখেন একটু চেঞ্জ হয়ে গেছে। এটা নর্মাল একটা কী ছিল, সার্কেল ছিল বা বৃত্ত ছিল, তারপর দেখেন এটা মনে হচ্ছে না একটা গোলক বলের মতো, বলের মতো মনে হচ্ছে না, নর্মাল একটা বৃত্ত মনে হচ্ছে, ওকে ফাইন। সো এটা কীভাবে করা হয়েছে দেখেন, এই যে 2Dটাকে 3D বানানো হয়েছে কীভাবে, শ্যাডো ইউজ করে এবং এগুলোর ভিতরে কিছু ডেপথ নিয়ে আসে। এখন এটা এই যে এখন একটু বাড়ি বাড়ি মনে হচ্ছে না, এটা দেখে ইফেক্ট ইউজ করা হয়েছে বা একটা বলের মতো মনে হচ্ছে, এই জিনিসগুলা ডেপথ বলা হয়, ঠিক আছে, এগুলোকে কী বলা হয়, ডেপথ বলা হয়। ঠিক একইভাবে এইটা যদি আপনারা খেয়াল করেন, এই যে এই পার্টকে আমরা বলতে ধরতে পারি এই অংশটা, ঠিক আছে, তারপরে উপরের দিকে বা কিছু ডেপথ ইউজ করে কী করা হয়েছে, এটাকে একটা কিউব বানানো হয়েছে। তারপর এখানে যদি আমরা এটাকে রেক্টেঙ্গল ধরি, মনে করেন এটা রাউন্ডেড রেক্টেঙ্গল, ওকে, তো রাউন্ডেড রেক্টেঙ্গল হলেও তো এটা নর্মালি এই একটা পার্ট, তাই না। তারপর এটার মধ্যে শ্যাডো এবং ডেপথ ইউজ করে বা ইফেক্ট ইউজ করার পর কী হয়ে গেছে, একটা সিলিন্ডার হয়ে গেছে, ঠিক আছে।
এগুলো ছিল ডিজিটাল রূপ, আর এগুলা মনে করেন অ্যানালগ, যেটা বা আগের নর্মালি পেন্সিল পেপারে আর্ট করা। এই যে দেখেন এগুলা কী করা হয়েছে, এখানে ড্রপ শ্যাডো দেওয়া হয়েছে, ভিতরের মধ্যে কিছু ইফেক্ট দেওয়া হয়েছে। এবং এই যে ড্রপ শ্যাডো এবং ইফেক্ট ইউজ করার জন্য আমরা ডিফারেন্ট টাইপসের পেন্সিলগুলো ইউজ করি, যেগুলো একটু আগে আমরা দেখে আসছি। স্কেচবুক লাগবে, আর কি লাগবে, 4 ধরনের পেন্সিল লাগবে, 2B, 4B, 6B, HB, ঠিক আছে? ওইগুলো ডেফিনেশন আমি পরে বলতেছি। সো এই জিনিসগুলো বোঝা গেছে 2D এবং 3D এর মধ্যে পার্থক্য। 2D হলো 2 ডাইমেনশনাল, শুধুমাত্র হাইট এবং উইথ থাকবে, আর 3D হলো 3 ডাইমেনশনাল, যেটা ডেপথ সহ মেজার করা যায়, ঠিক আছে? তো 3 নাম্বারটা কী পেলাম, ফর্ম। ফর্মের সঙ্গে আমরা কি বলতে পারি, যেগুলোর মধ্যে ইফেক্ট ইউজ করে কোনো একটা ডাইমেনশন থেকে বা কোনো একটা আউটলুককে চেঞ্জ করা হয়, সেটাকে আমরা কি বলি, 3 ডাইমেনশনাল বা কি বলি, ফর্ম বলি, ঠিক আছে? ওকে, 4 নাম্বার কি, কালার। কালার একটি ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্টস, যেটা ছাড়া একটা ডিজাইন কখনোই পরিপূর্ণ হতে পারে না। যদি আপনি কালার ছাড়া করেন, সেটা হয়ে যাবে একটা সিঙ্গেল মিডিয়া, অনলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের একটা ডিজাইন। বিশ্ববাজারে বা বর্তমানে কি ডিজাইনের বাজারে এগুলো চলে? সিঙ্গেল মিডিয়া কেউ নিবে? মাগনা দিলে কেউ নিবে না, ঠিক আছে? সো ডিজাইনে কালারকে বলা হয় ডিজাইনের কুইন। সো কালার সম্পর্কে আরও ডিটেলস আসতে একটু পরে। হতে পারে সেটা এই তো চলে আসছে, হতে পারে কি এগুলা মাথার উপর দিয়ে যেতে পারে, বা অনেক বেশি ব্রেনস্টর্মিং হতে পারে, কোনো সমস্যা নাই। জাস্ট থিওরিগুলো বুঝেন, থিওরিগুলো মনে রাখেন, ওইগুলো নিয়ে রিসার্চ করেন, কালার থিওরি নিয়ে পড়েন। ইনশাআল্লাহ ইন ফিউচারে যখন আমরা সফটওয়্যারে কাজ করব, এগুলো নিয়ে ডিটেলস ধারণাগুলো পেয়ে যাবেন। ওকে, ফাইন। সো এটা হলো একটা কালার হুইল। এখানে যেটা আছে সেটা হলো কালার হুইল। এই হুইলের মধ্যে টোটাল 12টা কালার থাকে, এবং ওইগুলোরই আমরা ডিটেলস জানি। ওকে, ফাইন। তো এইদিকে দেখেন 3টা কালার বা 3টা পয়েন্ট দেওয়া আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। প্রাইমারি জিনিসটা কি? প্রাইমারি হলো যখন আমরা প্রকৃতি থেকে তো আমরা 3টা কালার পাই, RGB, রেড, গ্রিন এবং ব্লু, এই 3টা কালার পাই। আবার প্রাইমারি 3টা কালার আছে, RYB, রেড, ইয়েলো এবং ব্লু, এগুলোকে বলা হয় প্রাইমারি কালার, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসলে সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার কি? অরেঞ্জ, ভায়োলেট এবং গ্রিন। এই 3টা গেল কিসের কালার? সেকেন্ডারি কালার। তারপর টারশিয়ারি কালার কি আছে? ইয়েলো অরেঞ্জ, রেড ভায়োলেট, ব্লু গ্রিন, ইয়েলো গ্রিন। এখন এগুলো ডেফিনেশনগুলো একটা আমরা বুঝি। প্রাইমারি কালার, যেটা ডিরেক্টলি আমরা কি করতে প্রকৃতি থেকে পাই, প্রাইমারি কালার, যেগুলো অন্য কোনো কালারের সমন্বয়ে মেক করা যায় না। প্রাইমারি, প্রাথমিক, একেবারে প্রাথমিক কালার যেটা, RYB, রেড, গ্রিন এবং ব্লু। তারপর সেকেন্ডারি কালারের ডেফিনেশন হলো 2টা প্রাইমারি কালার, প্রাইমারি প্লাস প্রাইমারি, 2টা প্রাইমারি কালার মিলে হয় একটা সেকেন্ডারি কালার। 2টা প্রাইমারি কালার, প্রাইমারি ইকুয়াল কি সেকেন্ডারি, 2টা প্রাইমারি কালার মিলে আসবে একটা সেকেন্ডারি কালার। তারপর হলো টারশিয়ারি বা 3 নাম্বার যেটা কালার, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি মিলে আসবে টারশিয়ারি কালার। একটা প্রাইমারি একটা সেকেন্ডারি, প্রাইমারি সেকেন্ডারি মিলে কি আসবে? টারশিয়ারি। প্রাইমারি মিলে কি আসবে? সেকেন্ডারি মিলে কি আসবে? বুঝে বলেন। প্রাইমারি 2টা মিলে আসে সেকেন্ডারি কালার, প্রাইমারি সেকেন্ডারি মিলে আসে টারশিয়ারি কালার, সেকেন্ডারি মিলে আসবে আপনি বুঝেন নাই কোন জায়গায় সেটা বলেন। টারশিয়ারি হলো প্রাইমারি এবং সেকেন্ডারি কালারের সংমিশ্রণে আসে, ঠিক আছে? সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি হবে। ঠান্ডা প্লাস ঠান্ডা শীতল, গরম প্লাস গরম ইকুয়াল উত্তপ্ত, ঠিক আছে? প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস, প্লাসে প্লাস, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন সেকেন্ডারি প্লাস সেকেন্ডারি কী হবে? সেকেন্ডারি স্কোয়ার, টোটাল আউট অফ টপিক, এগুলো জানার প্রয়োজন নাই। সো সেকেন্ডারি প্লাস সেকেন্ডারি মিলে টারশিয়ারি কালার আসবে, ঠিক আছে? টারশিয়ারি কালার 3 নাম্বার কালারটাই আসবে। অনেকে হয়তো বুঝে বলছেন, কেউ না বুঝে বলছেন, আবার অনেকে বুঝে বলে কনফিউজ হয়ে আবার চেঞ্জ করে চলে গেছেন সেকেন্ডারিতে, ঠিক আছে? তার মানে আপনাদের ভিত্তি দুর্বল, বেসমেন্ট ভেরি উইক। টারশিয়ারি মিলে অন্য কালার হবে, ঠিক আছে? এখানে এই কালারটার কোনো ডেফিনেশন নাই। মূলত 3টা কালার আমরা পাই গ্রাফিক ডিজাইনে, কালার সাইকোলজি আর কালার থিওরিতে, প্রাইমারি, সেকেন্ডারি আর টারশিয়ারি কালার, ঠিক আছে? সো এগুলা জাস্ট আর ডিটেলসে বলতেছি যাতে আপনাদের কখনো ইন ফিউচারে এগুলো নিয়ে কনফিউশন না থাকে। সো আবার আমি বলি, ভালো করে মনে রাখবেন, এবং একটু পরেই ওই জিনিসটা টপিকটা শেষ হলে সবাই আবার আমাকে আমার মতো করে এই জিনিসগুলো বোঝাতে হবে, ঠিক আছে?
প্রাইমারি কালার যেগুলো আমরা ডিরেক্টলি পাই, কোথা থেকে পাই সেটা আপাতত স্টপ, ঠিক আছে? যেগুলোকে বাংলা আর কোনো কালার আমরা পাই না, এতটুকু মনে রাখেন প্রাইমারি কালার। তারপর হলো সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কি? দুইটা প্রাইমারি কালার যখন একসাথে মিক্স করা হবে সেটা হবে সেকেন্ডারি কালার। তারপর টারশিয়ারি কালার কি? টারশিয়ারি হবে একটা প্রাইমারি কালার এবং একটা সেকেন্ডারি কালার মিলে হয় টারশিয়ারি কালার, মানে 3 নাম্বার কালার, ঠিক আছে? এর বাইরে আপাতত আমরা ডিজাইনের কোনো কালারের ডেফিনিশন নাই। ওকে, এখন আসেন এই যে কালার থিওরি, সরি কালার হুইল, এখানে টোটাল আছে 12টা কালার। আর গত ক্লাসে আমরা কি দেখছিলাম? আরজিবি বা 3টা মৌলিক কালারকে বা সিএমআইকে প্রাইমারি এবং সেকেন্ডারি কালারগুলোকে একসাথে মিক্স করে প্রায় 2 মিলিয়ন কালার আমরা মেক করতে পারি কি না? 2 মিলিয়ন কালার কি মেক হয়? এখানে দেখছিলাম না 1.16 কিছু নাম্বার ছিল না, 1,16,000 বা 87,000 এরকম কিছু নাম্বার ছিল, ঠিক আছে? তো ওই কালারগুলো কীভাবে আসে? বাকি যতগুলো কালার সবগুলো টারশিয়ারি কালার, সেকেন্ডারি মিলে টারশিয়ারি, টারশিয়ারি মিলে টারশিয়ারি, সবগুলা অন্য কালার, ঠিক আছে? এখানে আছে টোটাল 12টা। এই টোটাল 12টার যে 3টা ক্যাটাগরি থেকে আমরা প্রায় 1 মিলিয়ন, মোর দেন 1 মিলিয়ন কালার মেক করতে পারবো, ঠিক আছে? এমন এমন কালার আছে জীবনে নামও শুনবে না, ক্লায়েন্ট হঠাৎ করে বলবে ওই কালারটা, এখন তো আসমান থেকে বলবেন এই কালার আবার কী, ঠিক আছে? ওই কালারের কোনো নাম কোনো দিন শুনে নাই। আমরা নর্মালি কী কালার জানি? রেড, গ্রিন, ইয়েলো, ব্লু, ব্ল্যাক, অরেঞ্জ, এগুলোই তো জানি। কেউ কেউ হয়তো আমরা ম্যাজেন্টা চিনি, বা ভায়োলেট কালারটা আমরা অনেক সময় চিনি না, বা পার্পল চিনি, পিঙ্ক তো আর সবাই চিনি, জাতীয় কালার, এই জিনিসগুলো চিনি, ঠিক আছে? এগুলোর বাইরে অনেকগুলো আছে, টিল ব্লু, প্লেল ব্লু আছে, এই জিনিসগুলো কখনো নাম শুনি নাই, ঠিক আছে? সো যদি কোনো ক্লায়েন্ট এরকম কালার বলে দেয়, আপনাদেরকে কালার কোড দিয়েই দিবে। আর গুগল তো আছে, গুগল মামা থেকে আমরা যে কোনো সময় ইনস্ট্যান্টলি যে কোনো কিছু জেনে নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন আসি এগুলার কালার হুইলের ডেসক্রিপশনটা আমরা বলি। কী ছিল প্রথমে? প্রাইমারি কালার, তাই না? প্রাইমারি কালার ইয়েলো, রেড এবং ব্লু। সো এইদিকে একটু তাকান, ইয়েলো প্রাইমারি কালার, ঠিক আছে? ইয়েলো কি প্রাইমারি কালার। এইদিকে দেখেন ইয়েলো থেকে এইদিকে একটা লাইন আসছে রেড, রেড কি একটা প্রাইমারি কালার, এই যে রেড প্রাইমারি। তারপর ব্লু, ব্লু একটা প্রাইমারি কালার, দেখেন এই সার্কেলটা ঘুরতে আসে, রেড প্রাইমারি, ব্লু প্রাইমারি, ইয়েলো প্রাইমারি কালার, ঠিক আছে? তারপর আসে সেকেন্ডারি। সেকেন্ডারির সূত্র কী ছিল? দুইটা প্রাইমারি মিলে একটা সেকেন্ডারি কালার হয়। ওকে, ফাইন। সো ইয়েলো প্রাইমারি, রেড প্রাইমারি, ইয়েলো প্রাইমারি কালার, রেড প্রাইমারি কালার, তার মানে প্রাইমারি প্লাস প্রাইমারি ইকুয়াল আসছে এই দুইটা থেকে আসছে অরেঞ্জ সেকেন্ডারি কালার, ঠিক আছে? দেখেন ইয়েলো প্রাইমারি, রেড প্রাইমারি, এইটা এইদিকে যাচ্ছে, ঠিক আছে? এদিকে মিক্স আপ হয়ে ঠিক ওইটার মধ্যখানে যে কালার আসছে সেটা অরেঞ্জ, ঠিক আছে? তো অরেঞ্জের নিচে কি লেখা? সেকেন্ডারি। বুঝা গেছে? একটা প্রাইমারি এবং দুইটা প্রাইমারি মিলে কি আসছে? সেকেন্ডারি কালার। এগেইন ইয়েলো প্রাইমারি এবং ব্লু প্রাইমারি, ইয়েলো প্রাইমারি, ব্লু প্রাইমারি মিলে আসছে গ্রিন সেকেন্ডারি কালার। তারপর একইভাবে ব্লু প্রাইমারি, রেড প্রাইমারি মিলে আসছে ভায়োলেট সেকেন্ডারি। বুঝা গেছে সেকেন্ডারি কালারের ডেফিনেশন? প্রাইমারি প্লাস প্রাইমারি। এখন আসি আমরা টারশিয়ারি কালার। টারশিয়ারি কালার হবে 1 প্রাইমারি প্লাস 1 সেকেন্ডারি ইকুয়াল 1 টারশিয়ারি কালার। তো 1 প্রাইমারি কি? ইয়েলো একটা প্রাইমারি কালার, ঠিক আছে? 1 ইয়েলো একটা কি প্রাইমারি কালার। তারপর এই যে দেখেন ঠিক এই দিক থেকে আসে অরেঞ্জ, আবার কি সেকেন্ডারি, তাহলে প্রাইমারি প্লাস সেকেন্ডারি ইকুয়াল টারশিয়ারি কালার। ইয়েলো প্লাস অরেঞ্জ মিলে আসছে ইয়েলো অরেঞ্জ, ঠিক আছে? ইয়েলো অরেঞ্জ, ওকে ফাইন। এইটাও কিন্তু অরেঞ্জ, এটা অরেঞ্জ। আমরা নর্মালি এটাকে অরেঞ্জ বলি, এটাকে ইয়েলো বলতে পারি, অরেঞ্জও বলতে পারি, বাট ইয়েলো এবং অরেঞ্জের সংমিশ্রণে কি আসছে? ইয়েলো অরেঞ্জ। টারশিয়ারি কালার 3টা কীভাবে আসলো? ইয়েলো প্রাইমারি, অরেঞ্জ সেকেন্ডারি, প্রাইমারি প্লাস সেকেন্ডারি ইকুয়াল টারশিয়ারি কালার, ওকে ফাইন। একইভাবে ইয়েলো প্রাইমারি, এগেইন গ্রিন সেকেন্ডারি, তো ইয়েলো প্লাস গ্রিন সেকেন্ডারি মিলে আসছে টিয়া কালার, নাকি? এটা তো আমরা টিয়া কালার নামে জানি। আচ্ছা, ইয়েলো গ্রিন। একইভাবে ব্লু প্রাইমারি এবং ভায়োলেট সেকেন্ডারি মিলে আসছে ব্লু ভায়োলেট টারশিয়ারি কালার। একইভাবে রেড প্রাইমারি এবং ভায়োলেট সেকেন্ডারি মিলে আসছে রেড ভায়োলেট টারশিয়ারি কালার। সবাই ক্লিয়ার? এখন একজন এটাকে আমাকে বুঝান সুন্দর করে, কি বুঝতে পারছেন এই জিনিসটা একটু বুঝিয়ে বলেন নিজের মতো করে। আমি যেভাবে বলছি সেভাবে না, আপনারা যেভাবে বুঝতে পারছেন একই এরকমভাবে বলেন নিজের মতো করে। প্রথমে এক কাজ করেন, প্রথমে আপনি 3টা ডেফিনেশন দিন, প্রাইমারি কি, সেকেন্ডারি কি, আর টারশিয়ারি কি। স্যার প্রাইমারি হলো প্রকৃতি থেকে যে কালার আসে ওইগুলোই প্রাইমারি। সেকেন্ডারি হলো স্যার প্রাইমারি দিয়ে যে কালার তৈরি হয় ওইগুলোই সেকেন্ডারি। কয়টা প্রাইমারি মিলে? দুইটা আচ্ছা, তারপর স্যার টারশিয়ারি স্যার
টার্সিয়ারি ওইটা স্যার একটা প্রাইমারি একটা সেকেন্ডারি মিলেই একটা টার্সিয়ারি। আচ্ছা, এখন সার্কেল থেকে একটু বুঝান তো। যে ইয়েলো অ্যান্ড অরেঞ্জ মিলে স্যার ইয়েলো অরেঞ্জ তৈরি হয়। হ্যাঁ, এটা কোন কালার তৈরি হয়েছে? প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মিলে ইয়েলো অরেঞ্জ মানে টার্সিয়ারি তৈরি হয়। আচ্ছা, এই অরেঞ্জটা সেকেন্ডারি কালার, এটা কোন দুইটা প্রাইমারি কালারের মিশ্রণে আসছে? অরেঞ্জ অরেঞ্জ প্রাইমারি ইয়েলো অ্যান্ড রেড মিশ্রণে অরেঞ্জ আছে। আচ্ছা, তারপর স্যার দেখে বলেন। আচ্ছা, আর কেউ বলতে পারবেন আপনাদের মধ্যে থেকে? নিজের মতো করে বুঝিয়ে দেন যে কোনো একজন, ভুল হোক সমস্যা নাই, তবে নিজের মতো করে বলেন কতটুকু আমরা বুঝতে পারছি। ঠিক আছে, কে বলবেন? স্পন্টেনিয়াসলি হাত তুলেন। কামরান নাহার মুক্তা, আপনি বলেন। বসে বলেন, বসে বলেন, বসে বলেন। তারপর আচ্ছা, আপনারা ইংলিশে কি করতেন? ইংলিশে কি করতেন আপনারা? কেউ কথা বলতেন না? পড়া জপতেন না? সবাই কি জপছিলেন ক্লাসে? তাহলে এখন এই অবস্থা কেন? ড্যাম হয়ে গেলেন কেন? বারোদের মধ্যে পানি পড়লে যেরকম বারোজা কাজ করেন এরকম হয়ে গেছেন আপনারা। কোনো চেতনা নাই, যেদিকে নেবেন ওইদিকে যাবেন। এরকম হলে চলবে না। ক্লাসে রেসপন্স করতে হবে, 100% এভারেজ রেসপন্স থাকতে হবে। আফজাল হোসেন, আপনি নিজের মতো করে এটা বুঝিয়ে বলেন পুরোটা। বসে বলেন। ইয়েলো এবং রেড দুইটা প্রাইমারি কালারের সংমিশ্রণে আসছে অরেঞ্জ সেকেন্ডারি কালার। তারপর আপনি ওই দিক থেকে এই দিক না, ওই দিক থেকে বলেন। গ্রিনের ওই দিক থেকে বলেন, গ্রিন ব্লু ভায়োলেট ওই দিক থেকে বলেন। এই যে লাইনগুলো দেখে বলেন। স্যার ইয়েলো আর ব্লু মিশ্রণে স্যার গ্রিন আছে সেকেন্ডারি কালার। ইয়েলো এবং ব্লুর মিশ্রণে, ইয়েস, গ্রিন সেকেন্ডারি কালার আছে। তারপর স্যার সেকেন্ডারি স্যার গ্রিন আর ইয়েলো মিলে স্যার আসছে ইয়েলো গ্রিন স্যার সেকেন্ড টারশিয়ারি। সবাই কি বুঝতে পারছেন এই জিনিসটা? না কনফিউশন আছে কোনো জায়গায়? কারো কোনো কনফিউশন নাই তো? দেখেন, এই জিনিসগুলো না বুঝলে পরে কালার হুইলে গিয়ে ঝামেলা করবেন। কালার যখন আমরা পিক করতে যাব, তাহলে আপনারা বলেন না কেন? না বললে তো আমি বুঝতে পারবো না। এই যে আপনাদেরকে বলার পর কোয়েশন নাই, শুধু হাসাহাসি করেন, শুধু হাসাহাসি করেন, আনসার দিতে পারেন না। এটা যদি আপনারা নিজেদের রেসপন্স না করেন, আমি কি জোর করে আদায় করতে পারবো? তাহলে কীভাবে হবে? কনফিউশন নিয়ে কাজ করতে পারবেন না। তখন পিছনে ওইটা ডিস্টার্ব করবে, বারবার ডিস্টার্ব করে, যে আমি যেটা বুঝি নাই ওইটা বারবার ডিস্টার্ব করবে। ঠিক আছে, কনফিউশন থাকলে বলেন। পিছনে, একেবারে পিছনের দিকে আপনারা 4-5 জন, বুঝতে পারছেন? একেবারে পিছনে, একেবারে পিছনে রেড টি শার্ট, আপনি হ্যাঁ, ইয়েস ইয়েস। এখান থেকে সেকেন্ডারি কালার এবং প্রাইমারি কালারের ডেফিনেশন দিয়ে কালার হুইলটা বলেন আমাকে। কি? হ্যাঁ বলেন, প্রথম থেকে বলেন। আমি যেভাবে বলছিলাম আপনি যেভাবে বুঝতে পারছেন সেভাবে বলেন। দুইটা প্রাইমারি মিলে কোন কালার আসে? দুইটা প্রাইমারি প্লাস প্রাইমারি ইকুয়াল কোনটা হয়? সেকেন্ডারি কালার। প্রাইমারি প্লাস সেকেন্ডারি মিলে টারশিয়ারি। ঠিক আছে, এখন এখানে বলেন তো, ইয়েলো এবং রেড এই দুইটা প্রাইমারি কালার, এই দুইটার সংমিশ্রণে, এখান থেকে দেখেন, আমি কারশর দিয়ে দেখাই। এটা হলো ইয়েলো কালার, ঠিক আছে, এটা ইয়েলো, তারপর এটা হলো রেড কালার। দুইটা কিন্তু প্রাইমারি কালার, তাই না? এই দুইটা প্রাইমারি কালারের সংমিশ্রণে কোন সেকেন্ডারি কালার আসছে? কোন দিকের অরেঞ্জ? এই অরেঞ্জ। ঠিক আছে,
আচ্ছা, তারপর ইয়েলো প্রাইমারি আর অরেঞ্জ সেকেন্ডারি মিলে কোনটা আসছে? ব্লু প্রাইমারি এবং গ্রিন সেকেন্ডারি মিলে কোন কালার আসছে? এইটা কালার। তারপর ভায়োলেট সেকেন্ডারি এবং রেড প্রাইমারি মিলে কোনটা আসছে? রেড ভায়োলেট। সবাই এতটুকু তো ক্লিয়ার? ওকে, ফাইন। সো আশা করি এটা নিয়ে আর প্রবলেম থাকার কথা না, বিকজ এখানে খুবই নাইসলি একেবারে সিম্পলি বোঝানো হয়েছে যে কোন কালারের সাথে কোন কালারের মিশ্রণ হলে কোনটা আসতেছে। ঠিক আছে, ওকে। তারপরে আমরা যাই কালারের ফিলিংস। প্রত্যেকটা জিনিসের ফিলিংস আছে না, ইমোশন আছে, একইভাবে ঠিক কালার হুইল। এই যে এই কালার হুইলকে যদি আমরা, ওইটা আমি এমনি বলছি, ওইটা টারশিয়ারি কালার, বাট ওইটা এখানে নাই। ঠিক আছে, বুঝে নাই একজন করে। হ্যাঁ বলেন, আপনার কোয়েশ্চনটা আবার বলেন। হ্যাঁ, আপনি চাচ্ছেন যে গ্রিনের সাথে অন্য কালার অ্যাড করবেন, গ্রিন সেকেন্ডারি এবং রেড প্রাইমারি এই দুটো অ্যাড করতে যাচ্ছেন? হ্যাঁ, এগুলা করলে আর অন্য কালার আসবে, বিকজ এখানে আছে মাত্র এগুলা এখানে নাই। তবে এই 12টার বাইরে আরও যে 2 মিলিয়ন কালার আমরা মেক করি, ওইভাবে মেক করা হয়। যে কোনো কালারের সাথে যে কোনো কালার মিক্স করলে একটা কালার আসবেই, বাট এখানে তো 2 মিলিয়ন কালার অ্যাড করা যাবে না। এই জন্য এই 12টা কালার দিয়ে টোটাল বেসিক একটা কনসেপ্ট নেওয়া হয়েছে এবং ওইটার উপর ভিত্তি করে বাকি 2 মিলিয়ন কালার আসে। ঠিক আছে, যাক আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন, যার কারণে কোয়েশনটা আসছে। ওকে, ফাইন। তারপর কার কোয়েশনটা কী ছিল? ওইটা বাদ, নাই কিছু নেই, লিখে ওইটা কেটে ফেলেন। জাস্ট আমি বোঝার জন্য বলছিলাম, ওই তিনটার পরে বাকি যা কালার সবগুলো টারশিয়ারি কালার। ঠিক আছে, RGB আর YB, তারপর এখানে আছে কি সেকেন্ডারি, ওইগুলোর মিশ্রণের পরে বাকি যা আসবে সব টারশিয়ারি কালার। ঠিক আছে, ওকে। এখন এই কালার হুইলটাকে যদি আমরা মধ্যখানে 2 ভাগ করি, ঠিক মধ্য কথা না, এখানে যদি ঠিক মধ্যখানে 2 ভাগ করি, 2টা পার্ট পাবো। একটা পাবো আমরা কুল আর একটা পাবো ওয়ার্ম, যেটাকে আমরা কালারের টেম্পারেচার হিসাবে করতে পারি। যেমন এই যে কালারগুলো দেখলে একটু গরম গরম ভাব মনে হয়, রেড কালার না? আর এগুলোর দিকে দেখেন একটু ঠান্ডা মনে হয় না? সো ওই টেম্পারেচারের ভিত্তিতে কালারকে আবার 2 ভাগে ভাগ করা হয়, এগুলোকে বলা হয় কুল কালার। ঠিক আছে, আর যেগুলো একটু লাইট কালার এগুলোকে বলা হয় ওয়ার্ম কালার। ঠিক আছে, ওগুলো আবার ফিলিংস ক্রিয়েশনের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা এবার সে কালারের প্রপার্টিস। কালার প্রপার্টিসটা কি? কালারের বিভিন্ন প্রপার্টিস আছে। সো এখানে দেখেন 4টা প্রপার্টিস আছে কালারের: হিউ, টিন্ট, টোন অ্যান্ড শেড। ঠিক আছে, এখন এখান থেকে দেখেন কিছু পার্ট করে দেওয়া আছে। একেবারে আউটসাইডে যেটা সেটা হলো হিউ। ঠিক আছে, হিউ বলতে বলা হয় যে পিওর কালার বা অরিজিনাল যে কালার সেটাকে হিউ বলা হয়। ঠিক আছে, আচ্ছা হিউ হলো পিওর কালার। এখন এই জিনিসগুলো টিন্ট কি, টোন কি, শেড কি, হঠাৎ করে আপনার একজন ক্লায়েন্ট আপনাকে বলল রেড কালার ইউজ করবে তুমি আমার ডিজাইনে, এবং রেডের 20% অথবা 30% টোন ইউজ করবা, টিন্ট ইউজ করবা অথবা শেড ইউজ করবা। এখন আপনি এগুলো জানেন না, আপনি ক্লায়েন্টকে পাল্টা কোয়েশ্চেন করেন হোয়াট ইজ টোন, হোয়াট ইজ টিন্ট অ্যান্ড শেড, তখন ক্লায়েন্ট আপনাকে বুঝে নেবে আপনার কোয়ালিটি কতটুকু, আপনি কতটুকু কাজ জানেন বা কতটুকু কোয়ালিটিফুল ডিজাইনার। ঠিক আছে, এই জন্য অবশ্যই আমরা থিওরিগুলো ভালো করে বুঝে শিখে তারপর কাজ করব। ঠিক আছে, তো অলরেডি আমরা হিউ বলতে বুঝলাম কি পিওর কালার বা অরিজিনাল যে কালারটা আছে সেটাকে বলা হয় কি হিউ বলা হয়। আচ্ছা, যখন আমরা হিউয়ের সাথে হোয়াইট অ্যাড করব, যখন হিউয়ের সাথে কি অ্যাড করব? হোয়াইট। হিউ মানে কি অরিজিনাল কালার, ধরুন এখানে ব্লু আছে কি অরিজিনাল কালার, এটার সাথে যখন কিছু হোয়াইট কালার অ্যাড করা হলো, দেখেন এটা কি হয়ে গেছে, একটু গ্রিন, অরিজিনাল গ্রিন থেকে একটু সাদাটে হয়ে গেছে না? তখন এটার নাম বলা হয় টিন্ট। কি বলা হয়? টিন্ট বলা হয়। সো টিন্ট কোন কালার? অরিজিনাল কালারের সাথে যখন হোয়াইট কালার মিক্স হবে বা হিউয়ের সাথে যখন হোয়াইট কালার মিক্স হবে তখন সেটাকে বলা হয় কি টিন্ট। আচ্ছা, তারপর হলো টোন। টোন হয় যখন হিউ বা অরিজিনাল কালারের সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার অথবা গ্রে কালার মিক্স করা হবে তখন সেটাকে বলা হয় টোন। ঠিক আছে, অরিজিনাল যে কোনো কালারের সাথে, যে কোনো অরিজিনাল, সেটা রেড হতে পারে, গ্রিন হতে পারে, ইয়েলো হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ওইগুলোর সাথে যখন আমরা গ্রে কালার ইউজ করব বা হোয়াইট প্লাস ব্ল্যাক এই দুইটা মিলে কিন্তু গ্রে কালার আসে। ঠিক আছে,
যখন গ্রে কালার ইউজ করবো তখন সেটাকে বলা হবে টোন। ওকে, দেখেন তো একটু গ্রে টাইপ ভাব আছে কিনা। আচ্ছা, তারপর হলো শেড। শেড কি, যখন হিউয়ের সাথে আমরা ডিরেক্ট ব্ল্যাক কালার ইউজ করবো সেটাকে বলা হয় শেড। শেডগুলো কীরকম বা ছায়াযুক্ত, এগুলো কালো থাকে না। ওকে, সো এদিকে বুঝে যায়। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা মনে থাকবে। হিউ কি জিনিস, টিন্ট কি জিনিস, টোন এবং শেড। আবার বলি, হিউ হলো অরিজিনাল কালার, টিন্ট হলো যখন অরিজিনাল কালারের সাথে হোয়াইট মিক্স করা হবে সেটা হয়ে যাবে টিন্ট। যখন হিউ বা অরিজিনাল কালারের সাথে গ্রে অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিক্স করা হবে সেটা হবে টোন। যখন অরিজিনাল কালারের সাথে ব্ল্যাক মিক্স করা হবে সেটা হবে শেড। ফাইন। তারপর কালার প্রপার্টিজ আর কি আছে, স্যাচুরেশন অ্যান্ড ভ্যালু। স্যাচুরেশন বলা হয় কালারের ঘনত্ব বা ইন্টেন্সিটি অফ দ্য কালার। কালারটা কতটুকু ভারী হবে, কতটুকু হালকা হবে। এখানে দেখেন তো রেড একটা স্লাইডার আছে, উপরে একটা রেড স্লাইডার আছে না, বাম দিক থেকে রেড কালারটা ধীরে 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 কই যাচ্ছে, ব্ল্যাকের দিকে যাচ্ছে। কারণ কি, যখন একেবারে রেড ছিল 100% রেড ছিল ওই দিকে, তখন এটার ঘনত্ব 100% বা পুরোপুরি খুব বেশি ঘনত্ব ছিল ওইখানে। তারপর ধীরে ধীরে যখন কালারের অপাসিটি বা কালারের ঘনত্বটা যখন একটু একটু করে কমানো হয়েছে তখন কালারটা ধীরে ধীরে ব্ল্যাকের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, পুরোপুরি কিন্তু ব্ল্যাক হয়নি, অনেকটা গ্রে টাইপের দিকে আছে। পরে যেটা হলো ভ্যালু, ব্রাইটনেস অর ডার্কনেস অফ দ্য কালার। কালারের কি ব্রাইটনেস অথবা ডার্কনেস, কালারের দুইটা পার্ট হয়, হয় আমরা এটাকে খুব বেশি ডার্ক করতে পারি অথবা খুব বেশি ব্রাইট করতে পারি। সো ভ্যালু দ্বারা কি বোঝায়, ব্রাইটনেস অথবা ডার্কনেস। ঠিক আছে, এই জিনিসগুলো জাস্ট থিওরিগুলো মাথায় রাখেন, যখন আমরা সফটওয়্যারে যাব ডিটেলস এগুলো পাবো। ওকে, পরেরটা হলো কি, কালার স্কিম। কালার স্কিম অথবা কালার হারমোনি, রং সামঞ্জস্যতা। সামঞ্জস্য মানে কি, একটা আরেকটার সাথে কতটুকু সম্পৃক্ততা আছে সেই জিনিসটাকেই আমরা সামঞ্জস্য বলি। ওকে, সো এটা কি কালার হারমোনি অর স্কিম। দেখেন বিভিন্ন ধরনের কালার হারমোনি দেওয়া আছে। কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি মানে হলো বিপরীত কালার বা অপোজিট কালার। ঠিক আছে, অপোজিট কালার। তারপরে কি আছে, স্প্লিট কমপ্লিমেন্টারি। স্প্লিট কমপ্লিমেন্টারি মানে এটা টোটাল কালার হুইল। ঠিক আছে, টোটাল কালার হুইল না, এটা টোটাল কালার হুইল। তো কালার হুইলে যখন আমরা একটা ঠিক অপোজিট কালার যেটাকে চুজ করবো সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি কালার। অপোজিট কালার না এটা, এটার অপোজিট কালার কোনটা, এইটা, এটার অপোজিট কালার এইটা, এটার অপোজিট কালার এইটা। ঠিক আছে, তো যখন আমরা কালার হুইল থেকে যে কালারটা চুজ করব বা যে কালারটা পিক করব ঠিক তার উল্টো দিকে যেটা আছে সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি কালার। তারপর হলো স্প্লিট কমপ্লিমেন্টারি, ঠিক ওইটার মতো তবে একটু আলাদা। কমপ্লিমেন্টারি ছিল ডিরেক্ট এই দিক থেকে অপোজিটটা, কিন্তু স্প্লিট এটা দুই দিকে ভাগ হয়ে যাবে। স্প্লিট কমপ্লিমেন্টারির ক্ষেত্রে ঠিক তার কমপ্লিমেন্টারির আশেপাশের যে দুইটা কালার আছে ওই দুইটাকে সে নিবে। ঠিক আছে, তারপর এটা হলো অ্যানালজাস কালার। অ্যানালজাস বলতে বোঝায় যে পাশাপাশি বা পারস্পরিক যে কালারগুলো আছে সেগুলোকে অ্যানালজাস কালার বলা হয়। কীভাবে, যে কোনো দুইটা বা তিনটা বা চারটা কালার হুইলের যে কোনো 2, 3, 4টা কালারকে একসাথে রাখলে এগুলোকে বলা হয় অ্যানালজাস কালার। তারপর হলো ডায়াডিক কালার। ডায়াডিক কালার বলতে বোঝায় যে অ্যানালজাসের মতোই, কিন্তু সে মধ্যখানেরটা যে কোনো হুইল থেকে সে মধ্যখানের ডানে এবং বামে যে দুটো থাকবে ওইটাকে সে কাউন্ট করে মধ্যখানেরটা বাদ দিয়ে দিবে। কীভাবে, এই যে দেখেন এটা নিল, এখন যদি আমরা এটারকে মধ্যখানে সেন্টার রেখে তার আশেপাশে দুইটা নিই, এটা নিলাম আর এটা নিলাম, তখন এটা হয়ে যাবে ডায়াডিক কালার। ঠিক আছে, তারপর ট্রায়াডিক কালার। ট্রায়াডিক বলতে বোঝায় এখানে 3 কর্নারের যে কালারটা থাকে বা ত্রিভুজের মতো। আমরা যদি কালার হুইলের উপর একটা সমান ত্রিভুজ বসাই, কারণ ত্রিভুজের 3টা কোণ কি থাকে, সমান থাকে। তো ত্রিভুজের 3টা কোণ যেহেতু সমান থাকে, কালার হুইলের উপর যখন আমরা একটা ত্রিভুজ বসাবো ওইটা ঠিক 3টা কর্নারে যে কোনো জায়গায়, এটা এখানে এরকম দেখানো হয়েছে, আমি এটাকে এই কর্নারটাকে এই জায়গায় নিয়ে আসলাম, তখন এই দুইটা নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে, তখন এগুলোকে বলা হবে কি ট্রায়াডিক কালার। ওকে, ফাইন। তারপর এটা হলো মনোক্রোমেটিক কালার। মনোক্রোমেটিক বলতে বোঝায় যে একই ধরনের কালার, একই ধরনের কালার হতে পারে, জাস্ট একই ধরনের কালারের মধ্যে তার বিভিন্ন ভার্সনগুলা ইউজ করা হয়। হতে পারে এখানে রেডকে 100% রেড থাকবে অথবা একটু লাইট অথবা ডার্ক করা থাকবে। ঠিক আছে, যেগুলোকে বলা হয় মনোক্রোমেটিক কালার। দেন শেড। শেড তো আমরা জানলাম যেগুলোর মধ্যে ব্ল্যাক ইউজ করা হয়। তারপর হলো টেট্রাডিক কালার। যখন একটা কালার হইলে আপনি আয়তক্ষেত্রের মতো এরকম কোনো কিছু বসাবেন বা যে কোনো 4 দিকের 4টা কালারকে সিলেক্ট করবেন সেটাকে বলা হয় টেট্রাডিক। আবার এটা এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, তো দুই দিক থেকে দুইটা, আবার এই জায়গা থেকে একটা, এই জায়গা থেকে একটা, এটা টেট্রাডিক হবে না, এটা অন্য কোনো একটা কালার হবে। বাট টেট্রাডিক হলো ঠিক আয়তক্ষেত্রের মতো। ঠিক আছে, আচ্ছা। তারপর এটা হলো স্কোয়ার কালার।
একটা স্কোয়ার যদি কালার হুইলে আমরা বসাই, ঠিক তার চার কোণায় যে চারটা কালার পড়বে সেটাকে বলা হয় স্কোয়ার কালার। তারপর হলো অ্যাক্রোমেটিক, যেটা হলো ঠিক মনোক্রোমেটিকের বিপরীত, বা এটাকে আমরা গ্রে টাইপের কালার বা গ্রে স্কেল বলতে পারি। ঠিক আছে, ওকে। গ্রে স্কেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মিশ্রণে যেটা তৈরি হয়। আচ্ছা, এবার আমরা যাই কালারগুলার একটু বিবরণগুলো দেখি। দেখেন তো মনোক্রমিক কালার যেটা হলো একই ধরনের কালার বা একই কালার। এক্সাম্পল দেখে কিছু বোঝা যায়? কি বুঝতে পারেন এক্সাম্পল দেখে? এখানে অরেঞ্জ কালার ইউজ করা হয়েছে, তার মানে এখানে অরেঞ্জের লাইট ইউজ করা হয়েছে, ডার্ক ইউজ করা হয়েছে, দুইটা ইউজ করা হয়েছে না? ওকে। তারপরেটা যেটা আছে অ্যানালজাস স্কিম। অ্যানালজাস মানে ছিল পাশাপাশি কালার। এই যেখান থেকে দেখেন পাশাপাশি তিনটা কালার নিয়ে ডিজাইন করা হয়েছে, এখান থেকে পাশাপাশি এই তিনটা কালার নিয়ে এখানে ডিজাইনটা করা হয়েছে। এখন বলতে পারেন এইখানের কালারগুলো তো খুবই একটু কী দেখাচ্ছে, খুব বেশি গ্রিন, একটু লাইট গ্রিন বা এরকম দেখাচ্ছে, তাহলে এখানে এটার বহিঃপ্রকাশ নাই কেন? সেটা এখানে হয়তো কালারের পার্সেন্টেজটা খুবই অল্প অল্প পরিমাণে ইউজ করা হয়েছে। সবগুলো যদি এখানে এই তিনটা কালার এগুলো যদি একেবারে 100% ইউজ করা হয়, আমি দিলাম এটা 100%, এটা 100%, এটা 100%, ডিজাইনটা আপনার দিকে তাকিয়ে থাকবে, ঠিক আছে? মনে হবে যেন বের হয়ে আসতে চাইছে, এরকম হার্ড কালার হয়ে যাবে। ওকে, কালার্স ডিরেক্টলি অন দ্য লেফট অ্যান্ড রাইট অফ কি কালার, ঠিক আছে, ইউজুয়ালি ম্যাচ আপ কোয়াইট ওয়েল অ্যান্ড ক্রিয়েট এ সেরেন অ্যান্ড কমফোর্টেবল ডিজাইন প্লিজিং টু দ্য আই, গুড চয়েস ফর প্রাইমারিলি অ্যান্ড কালার ডিজাইনস। এগুলো বলা হয়েছে যে আশেপাশে যে কালারগুলো নেওয়া হয়, ঠিক আছে, এটা আই কমফোর্ট থাকে। এই যে দেখেন কালারগুলো দেখতে কি খুব বেশি চোখে ধরতেছে কালারগুলো, বাট এই কালার তিনটাকে আপাতত যদি আমরা বিগিনার ডিজাইন হিসেবে মেক করতে চাই তখন কি করব, খুব একেবারে নষ্ট করে ফেলবো না? আচ্ছা, আর এই যে কালারগুলো আছে এগুলো কখনোই যখন আমরা কোনো মাল্টিপল কালার নিয়ে কাজ করব তখন কোনোটাকেই আমরা 100% ইউজ করতে পারবো না। মনে করেন আপনি রেড নিয়ে কাজ করতেছেন, অরেঞ্জ নিয়ে কাজ আর ইয়েলো নিয়ে কাজ করতেছেন, তিনটার দিলেন 100% কালার, তখন কোনটা কোনোর সাথে পারফেক্টলি ম্যাচ হবে? অবশ্যই না। 10-20% মেক করা লাগে, ম্যাক্সিমাম 20% বা সর্বোচ্চ আমরা 25 বা 30% যেতে পারি, ঠিক আছে? পরেরটা হলো কমপ্লিমেন্টারি কালার। কমপ্লিমেন্টারি হলো ঠিক একটা আরেকটার বিপরীত কালার, তাই না? এই দেখেন এটা আরেকটার বিপরীত কালার, এটা আরেকটার বিপরীত কালার, যার কারণে কালারগুলো খুব বেশি কন্ট্রাস্ট হয়। এখানে দেখেন গ্রিন কালারের মধ্যে যদি এটা এরকম এই ভায়োলেট কালারটা না দিয়ে মনে করেন গ্রিনের একটা ভার্সন দেওয়া হতো, এখানে আছে কি একটু লাইট টাইপ, এখানে যদি ডার্ক দেওয়া হতো এই জিনিসটা এত বেশি কি ফোকাসে আসতো? এত বেশি ফোকাসে আসতো না। সো মনে রাখবেন কমপ্লিমেন্টারি কালারগুলো ইউজ করা হয় কন্ট্রাস্টের জন্য, ঠিক আছে? আচ্ছা, পরেরটা হলো স্প্লিট কমপ্লিমেন্টারি সিন। একটু আপনারা দেখেন কীভাবে স্প্লিট কমপ্লিমেন্টারিগুলো ইউজ করা হয়েছে, সো এগুলো একটু খুঁজলেই পাবেন। ট্রাডিক কালার কীভাবে ইউজ করা হচ্ছে, তিনটা কালারকে, ঠিক আছে? পরেরটা হলো কি টেট্রাডিক, কি এগুলো? হ্যাঁ, সফটওয়্যারে গেলে আমরা এরকম পাবো, এরকম যদি না পাই অন্যরকম পাবো, এরকম করাও যায়। বুঝবেন কিভাবে সেটা এখান থেকে থিওরিগুলো মনে রাখেন, তখন সফটওয়্যারে গেলে দেখলেই মনে পড়ে যাবে, ঠিক আছে? আর যদি প্রয়োজন হয় আমি আবার সফটওয়্যার ক্লাস ওইগুলো বলে দেবো। আচ্ছা, তারপর হলো ভ্যালু। 5 নাম্বারটা ভ্যালু বলতে আমরা কি বুঝছিলাম? লাইটনেস অথবা ডার্কনেস, ব্রাইটনেস অথবা ডার্কনেস। এখানে তিনটা রেঞ্জ আছে দেখেন, 1 to 3 এটা হলো লাইট, 7, 8, 9 এটা হলো ডার্ক, আর হাফ টোন মধ্যখানে যে 4, 5, 6 সেটা এত বেশি লাইটও না এত বেশি ডার্কও না, দুইটার মিড রেঞ্জে আছে, ঠিক আছে? সো ভ্যালু বলতে আমরা ডিরেক্টলি বলতে পারি কোনো জিনিসের লাইটনেস এবং ডার্কনেস অথবা ব্রাইটনেস। আচ্ছা, 6 নাম্বার কি আছে? টেক্সচার। টেক্সচারের সংজ্ঞা কি বলছিলাম ওয়ার্ডের ক্লাসে? কোনো কিছুর সফটনেস, স্মুথনেস অথবা রাফনেস, যেগুলোকে আমরা টেক্সচার হিসেবে কাউন্ট করি। দেখেন তো ডিজাইন যেটা দেখা যাচ্ছে এটা স্মুথ না রাফ না সফট? রাফ, ঠিক আছে, অনেক রাফ টাইপ মনে হচ্ছে। অথবা আপনার যদি চেয়ারের উপর এরকম হাত দিয়ে বসেন দেখবেন কিছু একটা হাতে লাগে, ওই জিনিসগুলোকে বলা হয় টেক্সচার। আচ্ছা, পরেরটা হলো স্পেস। স্পেস মানে কি? খালি জায়গা, তাই না? এখন ডিজাইনের মধ্যে খালি জায়গা কেন রাখা হয়? এই রুম মনে করেন রুমে আমরা 40 জন বসার মতো বা 45 জন বসার স্পেস আছে, এখানে আমি বসে দিলাম 200 জন, কি হবে?
40 জন বসে সর্বোচ্চ 50 জন বসতে পারবো, বাট আমি বসিয়ে দিলাম 200 জন, এখানে কোনো ফ্রি স্পেস থাকবে? অনেক হিজিবিজি হয়ে যাবে না? ব্রিথিংয়ে প্রবলেম হবে না? একইভাবে ডিজাইনে যদি আমরা কোনো স্পেস না রাখি, ফুল আর্টবোর্ড অথবা ক্যানভাসকে যদি কম্পোনেন্ট দিয়ে ভরে ফেলি, তখন ডিজাইনটা দেখতে ভালো লাগবে? ভালো লাগবে না। সো ইন্টারন্যাশনাল রুলস হলো ডিজাইনের মধ্যে 1/3 খালি জায়গা থাকবে, 3 ভাগের 1 অংশ থাকবে খালি জায়গা। যে কোনো ডিজাইনের ক্ষেত্রে, যে কোনো ডিজাইন করেন আপনি, ওইগুলোর ক্ষেত্রে 3 ভাগের 1 ভাগ থাকবে কি খালি জায়গা, ঠিক আছে? এবং ওইগুলো সিস্টেমেটিক ওয়েতে খালি জায়গাগুলো রাখতে হয়। তারপর এখানে যেহেতু স্পেসটা আসছে, স্পেস হয় দুই ধরনের, একটা হলো নেগেটিভ স্পেস আর একটা হলো পজিটিভ স্পেস। আচ্ছা, এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন একটু বলেন তো? উপর থেকে এটা কি হাঁস, তারপর ধীরে ধীরে এটা পাখিতে রূপান্তরিত হয়েছে, তারপর ধীরে ধীরে এটা মাছে রূপান্তরিত হয়ে গেছে, তাই না? এরকমই তো দেখতে পাচ্ছেন। এখন আমি যদি বলি এখানে কিছুই নাই, বুঝি নাই? উপরেরগুলা নেগেটিভ, নিচেরগুলা পজিটিভ। এটাকে আমি আরও ডিটেলসে বলি। এটা কি ধরেন, এটা একটা টোটাল একটা আর্টবোর্ড। নিচ থেকে যদি আমরা দেখবো যে কিছু কিছু মাছ একটা একটা করে মাছকে সাজানো আছে, তারপর ধীরে ধীরে মাছগুলো পাখিতে রূপান্তরিত হয়ে গেছে, তাই না? উপর থেকে হিসাব করলে দেখবো একটা পাখি ধীরে 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 হাঁস থেকে পাখি হয়ে হয়ে মাছে হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে কিছুই নাই, কিছু নাই। জাস্ট আমরা যদি উপর থেকে ধরি, এখানে মনে করেন আমি একটা হাঁস কী করলাম, এখানে আঁকলাম, আঁকার পর হাঁসটাকে যদি আমরা ঠিক ঠিক এইটাকে আগে লাগিয়ে একটা হাঁস বসাই, তখন এটা ভালো লাগবে দেখতে? ভালো লাগবে না। আচ্ছা, তার এখানে আছে একটা, তারপর নিচে বসাইছে দুইটা, তারপরে তিনটা, চারটা, এরকম বসাইতে বসাইতে দেখেন একটা, তারপর দুইটা, ঠিক আছে? এই দুইটা, এই তিনটা তো ঠিক আছে। তারপর দেখেন 1 2 3, তিনটার মধ্যে কিছু পরিবর্তন আসছে। তারপর এইটাতে এসে দেখেন এটাকে মনে হচ্ছে আবার উল্টো দিক থেকে পাখি মনে হচ্ছে ধীরে ধীরে। আচ্ছা, এবার আবার নিচ থেকে আসেন, এটা হলো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এটা হলো হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা হলো মাছ, তাই না? মনে করেন মাছটা আঁকলাম, এখানে হাত দিয়ে মাছটা আঁকা হয়েছে। তারপর এটাকে প্রেজেন্টেশন করার জন্য সেই মাছকে উপরে আরও দুইটা রাখলাম, উপরে আরও দুইটা, নির্দিষ্টভাবে এটা স্পেস পড়ে গেছে না? আমরা না চাইলে কিন্তু এখানে স্পেস পড়ে গেছে। ওকে, তারপরে 1 2 3, আবার আরও 3টা মাছ আঁকলাম। ওকে, ফাইন। এখন দেখেন এই যে মাছ এবং এই মাছ, এইটা, এই তিনটা মধ্যখানে একটা স্পেস আছে, তাই না? ওই স্পেসটাকে কিসের মতো মনে হচ্ছে? পাখির মতো। এই যে একটা মাছ, এই যে একটা মাছ, আমি মনে করেন মাছ আঁকলাম, এই একটা মাছ, একটা মাছ, দুইটাকে প্রেজেন্টেশন করার জন্য সরিয়ে রাখলাম, কিন্তু মধ্যখানে একটা স্পেস তৈরি হয়ে গেছে কিনা? ওইটাকে স্পেস মনে হচ্ছে না পাখি মনে হচ্ছে? পাখি মনে হচ্ছে, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি কি ওইটা তাই? ওইটা তাই না। জাস্ট নেগেটিভ এবং পজিটিভ স্পেসের কারণে এটা হয়ে গেছে পাখি, হাঁস, মাছ, অনেক কিছু, যেটা আমরা আমাদের মতো করে ডিফিনাইট করতেছি। এখানে কি পজিটিভ স্পেস, এখানে কি মনে হচ্ছে আপনাদের কাছে? এটা কি কি দেখতে পাচ্ছেন নর্মালি? দাবার গুটি। আর এটা কি? দুই দিক থেকে দুইটা মানুষ, মানে টোটাল একটা ইলিউশন। অ্যাকচুয়ালি এখানে নেগেটিভ এবং পজিটিভ স্পেসের কারণে কি করা হয়েছে? অনেক মিনিংফুল কিছু নিয়ে আসা হয়েছে। এটা হলো পজিটিভ স্পেস। নর্মালি ধরেন এইটাকে একটা শেপ হিসেবে মনে হচ্ছে, তাই না? আবার এই দিক দিকে তাকালে মনে হচ্ছে দুইটা মানুষ মুখোমুখি, আবার এখানের দিকে এইটা তাকালে মনে হচ্ছে দুইটা মানুষ মুখোমুখি, আবার এটাকে যদি আমরা একটা শেপ হিসেবে কাউন্ট করি, এটা একটা শেপ হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে? মূলত স্পেসিং করার মাধ্যমে ডিজাইনগুলা অনেকটা নাইস হয়ে ওঠে এবং অনেকটা কি করে হিডেন কিছু মিনিং নিয়ে আসে। আর বুঝা গেছে? আচ্ছা, তো কি কি দেখলাম আমরা? স্পেস, টেক্সচার, কালার, শেপ, লাইন, আর কি দেখলাম? একটা বাকি আছে, কালার হারমোনি, ঠিক আছে? সো এই 7টা দেখলাম না? আচ্ছা, মনে থাকবে এই জিনিসগুলো? এগুলো ছিল ডিজাইনের বেসিক এলিমেন্টস, ঠিক আছে? বেসিক উপাদান। তারপরে আমরা যেগুলো দেখবো সেগুলো হলো 7 প্রিন্সিপালস অফ আর্ট অ্যান্ড ডিজাইন। ডিজাইনের 7টা প্রিন্সিপাল বা নীতিমালা, যেগুলো অনুসরণ করে আমাদেরকে সবাইকে কাজ করা লাগবে, ঠিক আছে? ওকে, সো প্রথম প্রিন্সিপালটা কি আছে? দ্য 7 প্রিন্সিপালস অফ আর্ট অ্যান্ড ডিজাইন। এখানে 7টা প্রিন্সিপাল দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। কী কী প্রিন্সিপালস? ব্যালেন্স, ব্যালেন্স আবার 3 ধরনের, সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল অ্যান্ড
রেডিয়াল ব্যালেন্স। কন্ট্রাস্ট আবার কন্ট্রাস্ট, এমফাসিস, রিপিটেশন, মুভমেন্ট, প্যাটার্ন অ্যান্ড ইউনিটি অর ভ্যারাইটি। আচ্ছা, সো প্যাটার্নে আসে। এখানে কি লেখা আছে? দ্য প্রিন্সিপালস অফ ডিজাইন আর দ্য রোলস এ ডিজাইনার মাস্ট ফলো টু ক্রিয়েট অ্যান ইফেক্টিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ কম্পোজিশন। একজন এটা কি প্রিন্সিপাল হলো ডিজাইনের একটা বা কিছু রুলস। একজন ডিজাইনারকে অবশ্যই এইগুলা ফলো করে একটা কম্পোজিশন বা একটা ডিজাইন মেক করা লাগবে। আচ্ছা, তো সিমেট্রিক্যাল ব্যালেন্স, ব্যালেন্স হলো তিন প্রকার: সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল এবং রেডিয়াল। সিমেট্রিক্যাল হলো সমসমান বা সমসাময়িক যে ব্যালেন্স, আর অ্যাসিমেট্রিক্যাল হলো অসম ব্যালেন্স, বা এটাকে আমরা সম ব্যালেন্স বলতে পারি বা সমান ভারসাম্য, এটা হলো অসমান ভারসাম্য। রেডিয়াল হলো কোনো কিছুকে কেন্দ্র করে যে জিনিসটা ঘুরে বা ব্যালেন্স হয় সেটা। আচ্ছা, তারপর কন্ট্রাস্টটা হলো বৈপরীত্য, ঠিক এটা একটা বিপরীত না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আচ্ছা, তারপর এটা হলো এমফাসিস। এই যে 4টা বা 5টা সার্কেল আছে, কোনটার দিকে আপনাদের সবার প্রথম চোখ যায়? কেন ব্ল্যাকের ওইটার দিকে চোখ গেল? হাইলাইট করা বা এমফাসিস মানে কি জোর দেয়া, ঠিক আছে। তারপর হলো রিপিটেশন। এখান থেকে দেখেন যে সেম জিনিসগুলো বারবার রিপিট করতেছে না, রিপিট করতেছে। মুভমেন্ট মানে কি নড়াচড়া বা গতিশীল যেটা, ঠিক আছে। তো ডিজাইনের মধ্যে আমরা যে ডিজাইনগুলো করবো এগুলোর মধ্যে দৌড়াবে, কোনো এলিমেন্টস দৌড়াবে, মুভ করবে, তাহলে এখানে কি? আচ্ছা, ওইটা হলো রিডারকে গাইড করার জন্য, সে কোন দিক থেকে পড়বে সিস্টেমেটিক ওয়েতে তাকে গাইড করা। পরেরটা হলো প্যাটার্ন। প্যাটার্নটা হলো একটা ইউনিফর্ম মেনটেন করে যখন সে তার সাইজ এবং কালারকে অপরিবর্তিত রেখে বারবার পুনরাবৃত্তি করবে সেটাকে বলা হয় প্যাটার্ন। ইউনিটি আর ভ্যারাইটি, ইউনিটি মানে আমরা বুঝি ঐক্যতা যেটা, তারপর ভ্যারাইটি মানে ভিন্নতা, ঠিক আছে। ইউনিটি মানে কি? এখানে ইউনিটি দিয়ে বোঝানো হচ্ছে সবগুলো শেপ একই ধরনের, তাই না? সবগুলা সার্কেল শেপ, তার মানে শেপগুলোর মধ্যে ইউনিটি আছে, বাট কালারের ভ্যারিয়েশন আছে। এইখানে কালার এক একটা কালার দিয়ে বোঝানো হয়েছে ভ্যারাইটি, ভিন্নতা। ওকে, ফাইন। এখন আমরা আলাদাভাবে দেখি ব্যালেন্স জিনিসটা কি। ব্যালেন্স মানে কি? সমতা, তাই না? দুইটা ইমেজের মধ্যে কোনটাতে ব্যালেন্স আছে? দুইটা ইমেজ আছে, ওইদিকে একটা ওইদিকে আরেকটা, কোনটাতে ব্যালেন্স আছে? কিভাবে ব্যালেন্স আছে? ভেরি গুড। এটাতে বলেন কোন ধরনের ব্যালেন্স আছে? সবগুলো এলিমেন্টস কি সেম এখানে? কালার সমান, বাট দুই দিকের সবগুলো কি সমান? সমান, তার মানে এখানে ব্যালেন্স কোনটা আছে? সমান ব্যালেন্স, সিমেট্রিক্যাল ব্যালেন্স। সিমেট্রিক্যাল মানে কি? সমান, সমতা, ঠিক আছে। এখানে কি আছে? কি আছে এখানে? আমরা কি দেখতে পাচ্ছি ইমেজের মধ্যে? একটা হাতি। কোন দিকে চোখ প্রথমে যায়? বাদ দিন না, সূর্য আমাদের সাবজেক্ট না, এখানে সাবজেক্ট কোনটা? হাতির সাথে যেটা আছে ওইটা আর হাতি। এই দুটার মধ্যে যাদের চোখ প্রথমে ছোটটার দিকে গেছে নিশ্চয়ই আপনাদেরকে ডাক্তার দেখাতে হবে, ঠিক আছে। কারণ এত বড় একটা জিনিস রেখে ছোটটা কি মানে চোখে পড়ে, আমি তো সেটাই বুঝি না। ওকে, ব্রেক লাগবে আপনাদের? একটা ব্রেক দেওয়া উচিত, আরও অনেকগুলো স্লাইড, আরও 50% বাকি আছে। সো 1 ঘন্টা 11 মিনিট হয়ে গেছে, একটা ব্রেক আমরা নেই। 10 মিনিটের ব্রেক নিলে আমরা 20-এ চলে আসবো ক্লাসে, ঠিক আছে। একবার টপিকগুলো সবাই রিভাইজ করেন প্রথম থেকে, বেসিক এলিমেন্টস থেকে কি কি শিখলাম একটু একটু বলেন তো। এলিমেন্টস কি কি ছিল? বেসিক এলিমেন্টস কি ছিল আর্ট অ্যান্ড ডিজাইনের? মিলিয়ে নেন সবাই, ঠিক আছে কিনা? 1 নাম্বার ছিল লাইন। লাইন মানে কি? থ্যাংক ইউ। লাইন মানে কি? লাইন মানে লাইন, সরল রেখা। সেটা হতে পারে ডায়াগোনাল, হতে পারে ভার্টিক্যাল, হতে পারে হরিজন্টাল, কার্ভি লাইন, ব্রোকেন লাইন, ঠিক আছে। তারপর এটা কি ছিল? শেপ ছিল। শেপ কয় ধরনের হয়? কি কি? অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, তারপর ফর্ম। ফর্মের সংজ্ঞা কি ছিল, বা ফর্ম বলতে আমরা কি বুঝি? না, এটা না। ফর্ম বলতে মূলত কোনো
অবজেক্টের উপর যখন ইফেক্ট ইউজ করা হয় তখন এটা আউটলুক চেঞ্জ করার জন্য যেটা করা সেটা হলো কি ফর্ম। ঠিক আছে, ফর্মের পর কি ছিল? না, ফর্মের পরের এলিমেন্টস কালার। কালার জিনিসটা কি? রং, ডিজাইনের কুইন। ঠিক আছে, আচ্ছা কালারের বিভিন্ন ধরন আছে না, বা কালারের সামঞ্জস্যতা, এগুলো হলো কালারের বিভিন্ন ধরনের ধাপ: প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টারশারি কালার। এরপরে কালারের কিছু সামঞ্জস্যতা আছে বা কালার স্কিম অথবা কালার কি ছিল এটা? কালার হারমোনি। কালার হারমোনি অথবা কি ছিল? স্কিম। তো ওইটাতে কি ছিল? কমপ্লিমেন্টারি, স্প্লিট কমপ্লিমেন্টারি, ট্রায়াডিক, টেট্রাডিক, ডায়াডিক, এরকম ছিল না মনোক্রমিক? আচ্ছা, তারপরে কালারের পরে কি ছিল? টেক্সচার। হ্যাঁ, টেক্সচার জিনিসটা কি? রাফনেস, স্মুথনেস অথবা সফটনেস। তারপরেরটা কি ছিল? স্পেস। স্পেস জিনিসটা কি? সেটা হলো খালি জায়গা রাখা। দুই ধরনের স্পেস ইউজ করা হয়, পজিটিভ অ্যান্ড নেগেটিভ স্পেস। আর একটা ডিজাইনের মধ্যে আমরা কতটুকু খালি জায়গা রাখবো? এখন এই যে 3 ভাগের এক অংশটা যে খালি রাখবো সেটা কিভাবে রাখবো? 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, এই পার্ট পুরো খালি, বাকি 2 পার্টে ডিজাইন করবো এরকম করে? তাহলে পুরো ডকুমেন্টের ওপর ডিপেন্ড করে সামঞ্জস্য রেখে সিস্টেমেটিক ওয়েতে আমাদেরকে খালি জায়গাগুলো রাখতে হবে। ঠিক আছে, ওকে। তারপরে 7 প্রিন্সিপালস। ওকে, 7টা প্রিন্সিপাল কী কী ছিল? প্রথমটা ব্যালেন্স। ব্যালেন্সের মধ্যে ছিল সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল, রেডিয়াল। ঠিক আছে, আচ্ছা। তো ব্যালেন্সের মধ্যে আমরা সিমেট্রিক্যাল যেটা সমান সামঞ্জস্য, দুই দিক থেকে কী থাকবে? সমান থাকবে। অ্যাসিমেট্রিক্যাল কি? অসমান বা অসম সমতা। আচ্ছা, এখানে হাতি এবং ছোটো একটা যে কোনো ধরনের মনে করেন কোনো একটা কিছু আছে, প্রাণী আছে। ঠিক আছে, তো এখানে ধরে নিলাম কুকুর, মনে করি কুকুর। আচ্ছা, এখানে সর্বপ্রথম চোখ আমাদের যাচ্ছে বড়টার দিকে, কারণ কি? ওইটা খুব বেশি হাইলাইটেড অবস্থায় আছে, খুব বেশি ফোকাসে আছে। এগুলা দিয়ে মোটামুটি কন্ট্রাস্ট করা হয়, বা ডিজাইনের মধ্যে কোনো অবজেক্টের বা কোনো একটা টপিকের গুরুত্ব যদি বেশি থাকে, পাশাপাশি কোনটা দুইটা জিনিস আছে, ওইটার মধ্যে কোনো একটা জিনিসের মনে করেন খুব বেশি এটার কি থাকবে? প্রাধান্য থাকবে, প্রায়োরিটি বেশি থাকবে, তখন এটার মধ্যে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স করা হয়। ঠিক আছে, লেস ইম্পর্টেন্ট অ্যান্ড মোর ইম্পর্টেন্ট, এটা করার জন্য। আচ্ছা, এখানে আরও কিছু ব্যালেন্সের এক্সাম্পল দেওয়া আছে, যেমন লাইট অফ করেন, দেখতে পারবেন ভালো করে। আচ্ছা, এটা দেখেন সাইজ, এখানে কোনটা? দুইটা, এটা হলো বোট আর একটা কি? তিমি মাছ। কোনটার দিকে আগে চোখ যাবে? কেন? সাইজটা বড়। ঠিক আছে, আই ক্যাচিং এটা আগে হচ্ছে। তারপর কোয়ান্টিটি, এগুলোও ডিম, এগুলোও ডিম, কোনটার দিকে আগে চোখ যায়? বড়টার দিকে। তারপর দেখেন এখানে ভ্যালু আছে, লাইটনেস এবং ডার্কনেস, কোনটার দিকে আগে চোখ যায়? ডার্কনেস। কেন? ডার্কনেসটা বেশি এখানে ফুটে উঠতেছে। পরেরটা হলো ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন বা সাজানোর ভিত্তিতে হতে পারে যে। তারপরটা হলো টেক্সচার দিয়েও কি করা যায়? ব্যালেন্স করা যায়। ওকে, ফাইন। সেগুলো এক্সাম্পলগুলো জাস্ট মাথায় রাখবেন। একেবারে 3 নম্বর ব্যালেন্সের 3 নম্বর ফর্মটা হলো কি? রেডিয়াল ব্যালেন্স, যেটা কোনো একটা কেন্দ্র থেকে চতুর্দিকে সমানভাবে ঘুরতে থাকবে। ঠিক আছে, যেমন এখানে কিছু আলপনা আছে যেগুলো মধ্যখান থেকে ধীরে 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 ঘুরতেছে না, সমান। সেন্টার কি? সেম না চেঞ্জ? সেম। এই যে দেখেন ফ্লাওয়ার, ম্যান্ডেলা, আলপনা। তারপর এই যে গাড়ির চাকার যে বা সাইকেলের চাকার হুইল যেটা থাকে, এটার চতুর্দিকের রিং যেগুলো কি মধ্যখান থেকে ঘুরতে থাকে না সমানভাবে, এগুলোকে রেডিয়াল ব্যালেন্স বলা হয়। ওকে, ফাইন। তারপর 2 নম্বর প্রিন্সিপালসটা হলো কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট হলো বৈপরীত্য। ঠিক আছে, একটা আরেকটার বিপরীত জিনিস। তো কন্ট্রাস্টটা মূলত করা হয় হাইলাইট করার জন্য। ব্যালেন্স, কন্ট্রাস্ট, এমফাসিস, এই 3টা জিনিস মূলত করা হয় যে কোনো টপিককে হাইলাইটে নিয়ে আসার জন্য। ঠিক আছে, ধরেন একটা ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে হাইলাইটেড পার্ট কোনটা থাকে? তার হেডলাইনটা থাকে। ঠিক আছে, কোনো ডিজাইনে দেখছেন হেডলাইনটাকে ছোটো করে লেখা থাকে না, হেডলাইনটা থাকে বড় করে লেখা। কোনো ক্ষেত্রে হেডলাইনে 2টা কালার থাকতে পারে, 2টা কালারেরও মিনিংফুল মিনিং আছে। হুট করে 2টা কালার কখনো কেউ ইউজ করবে না। ধরেন পুরা টাইপোগ্রাফিটা বা পুরা হেডলাইনটা ব্ল্যাক, মধ্যখানে একটা অংশে নীল কালার করে দেয়া, তার মানে ওইটাকে আরও বেশি জোর দিয়ে বা এমফাসিস করে কন্ট্রাস্টে বা হাইলাইটে নিয়ে আসা হচ্ছে, কারণ এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কিওয়ার্ড এই ডিজাইনের মধ্যে। ঠিক আছে, আচ্ছা।
তারপর কন্ট্রাস্ট হতে পারে, কালারের কন্ট্রাস্ট হতে পারে, সাইজের কন্ট্রাস্টও হতে পারে। দেখবেন কোনো কোনো লেখার মধ্যে কোনো যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা ওইটাকে একটু বড় করে বা ইনভার্টেড কমার কোটেশন মার্ক হিসেবে রাখা হয়, অথবা কালার দিয়ে কী করা হয় ওইটাকে কন্ট্রাস্টে নিয়ে আসা হয়। ঠিক আছে, এখানে কোন জিনিসটা কন্ট্রাস্টে বেশি আসতেছে, ইমেজ না ব্যাকগ্রাউন্ড? ইমেজটা সবচেয়ে বেশি সামনে আসতেছে। ঠিক আছে, 3 নাম্বারটা হলো এমফাসিস। এমফাসিসের তৈরি কি অর্থ, কি জোর দেয়া। দেখেন তো ইমেজের মধ্যে প্রথম চোখ কোন দিকে যাবে, হোয়াইট এটা দেখে। কেন? সবগুলো তো সেম, বাকিগুলো তো সেম। কোনগুলো সেম না? ভিন্নতা প্রকাশ করে এটার মধ্যে জোর দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা। সো ধরেন এখন আপনি কোনো কাজ করবেন বা কোনো ডিজাইন করবেন, ডিজাইনের মধ্যে এমফাসিসটা কীভাবে ইউজ করতে পারেন, জাস্ট ফর এক্সাম্পল ওর সেম কিছু প্রোডাক্ট দেওয়া আছে, ক্যাটাগরিগুলো সেম, তো এগুলোর মধ্যে কিছু থাকে কি মেইন ক্যাটাগরি, কিছু থাকে সাব ক্যাটাগরি। সো মেইন ক্যাটাগরিটা অনেক বেশি হাইলাইটে থাকে না, হাইলাইটে থাকে। তো ওইগুলোর মধ্যে আপনি চাইলে মেইন ক্যাটাগরি ধরেন একটা 1, এটা মেইন ক্যাটাগরি, তারপর আছে এ বি সি এগুলো। সো 1টাকে একটু বড় করে আর কি করতে রাখতে পারেন, যদি বড় না করেন, বড় করার যদি কোনো স্পেস না থাকে সেক্ষেত্রে 1-এর কালারটাকে আপনি চেঞ্জ রাখতে পারেন, বাকিগুলো অন্য কালারে রাখতে পারেন। ক্লিয়ার? ওকে, এখানে বলেন তো এমফাসিস কোন জিনিসের দিকে আগে চোখ যাবে? ইমেজের দিকে, বিকজ ওইখানে ইমেজটা দিয়ে আইসোলেশন করা হচ্ছে, অনেক বড় একটা ফিল্ড আছে বা গ্রাউন্ড আছে, ওইখান থেকে সব কিছু রেখে আগে ইমেজটার দিকে চোখ গেল। ঠিক আছে, এটাই হলো আইসোলেশন। এখানে কোন দিকে চোখ যাবে? মাছের দিকে। ঠিক আছে, ওকে, এখানে কোন দিকে চোখ যাবে? আচ্ছা, এখানে কেস স্টাডিগুলো লেখা আছে, একটু পরে দেখতে পারেন। ওকে, 4 নাম্বারটা হলো মুভমেন্ট। মুভমেন্ট মানে কি বলছিলাম, একজন রিডারকে সিস্টেমেটিক ওয়েতে আপনার ডিজাইনটাকে গাইড করা, কোন দিক থেকে কোন দিকে সে পড়বে। সো প্রথমে যে লাইনটা আছে দেখেন তো, স্ট্রেইট লাইন বা জিগজ্যাগ লাইন আছে, তারপরেও কিন্তু আমরা কোন দিক থেকে এইটাকে তাকাচ্ছি, এটা লাইন এখান থেকে শুরু হয়ে ওই দিকে যাচ্ছে, তাই না? আমরা সিস্টেমেটিক ওয়েতে এই দিকে দেখতে পাচ্ছি, তারপর স্পাইরালটা এখান থেকে শুরু হয়ে এদিকে আসতেছে, এই শেপটা এই দিক থেকে ওই দিকে যাচ্ছে, এইটা এই দিক থেকে, মানে সিস্টেমেটিক একটা ওয়ে। বা একজন রিডারকে বা অডিয়েন্সকে আপনি কীভাবে গাইড করবেন, আপনার ডিজাইনটা যে লেখা আছে সে কোন দিক থেকে পড়া শুরু করবে। এখন মনে করেন আপনি একটা ডিজাইন করলেন, লোগো দিলেন ওই জায়গায়, টাইটেল দিলেন ওই জায়গায়, ইমেজ দিলেন ওখানে, তারপর সাবটাইটেল দিলেন ওই লোগোর উপরে, তখন ওইগুলা কি কারো চোখে দৃষ্টিগোচর হবে বা কোনো সিস্টেমেটিক ওয়ে আছে এটা পড়ার মতো? নাই, সে খুঁজে বের করতে হবে কোন জায়গায় কি। বাট এত সময় অডিয়েন্সের নাই, যে পারপাসে ডিজাইন করবে তাকে অডিয়েন্সের কাছে এটা 90 সেকেন্ডসের মধ্যে কী করা লাগবে, মূল বা ইনিশিয়াল যে থিমটা আছে সেটাকে বের করে নিয়ে আসতে পারবে, আনতে হবে। ঠিক আছে, ওকে। সো এটা হলো মুভমেন্টের কাজ। এখানে দেখেন তো সিস্টেমেটিক ওয়ে থেকে আপনি উপর থেকে ধীরে ধীরে পড়ে আসতে পারবেন নিচের দিকে, চোখটা কিন্তু ইজিলি মুভ করে। দেখেন তো এখানে কেউ আমাকে বলা লাগবে না কোনটা আগে পড়বো আর কোনটা পরে পড়বো, এটা লিফলেটটা হাতে নিলে কি জাস্ট উপরের দিকে চোখটা চলে যাবে, এমনিতেই চলে যাবে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবেন, রুল অফ থার্ড, যেটা রুল অফ থার্ডের কনসেপ্ট থেকে আমাদের চোখ বা মানুষের চোখ সবসময় বাম দিক থেকে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা কখনো খেয়াল করে দেখছেন? আমাদের পাঠ্যপুস্তকের লেখাগুলো কোন দিকে? বাম দিক থেকে শুরু হয়, বিকজ আমরা এইভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, কোনো একটা ম্যাক্সিমাম ডিজাইনের ক্ষেত্রে দেখবেন লোগোটা থাকে, লোগো বাম দিকে উপরে কর্নারে থাকে, বাম কর্নারে ম্যাক্সিমাম ডিজাইনে পাবেন। এটা চেঞ্জ, এটা রুলস না, এখানে রাখতে হবে। তবে রুল অফ থার্ড এই পয়েন্ট অফ ভিউ থেকে মানুষের যে চোখের, আমরা যে যখন কোনো কিছু শুরু করি, পড়া শুরু করি, ওইটাকে রাখা হয় কোন দিকে? বাম দিক থেকে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি। ওই থিমটাকে কাজে লাগিয়ে ডিজাইনের লোগোটাকে রাখা হয় বাম দিকে, বিকজ লোগোটা টোটাল একটা বিজনেসকে বা টোটাল একটা প্রতিষ্ঠানকে কী করে হাইলাইট করে, বা একটা ব্র্যান্ডের আইডেন্টিটি বলা হয় লোগোকে। ঠিক আছে, সো লোগোটা যদি আমরা ভালো করে ক্যাচ করতে পারি, লোগো থেকে কী করতে পারবো, টোটাল কোম্পানি সম্পর্কে একটা আইডিয়া নিতে পারবো। ইভেন আমাদের টাইম সেটের যে লোগো, এটার একটা নাইস স্টোরি আছে, যখন আমরা লোগো ডিজাইনের ক্লাসে যাব সেই স্টোরিটা বলবো। ঠিক আছে, আচ্ছা, এইটাই হলো মূলত মুভমেন্টের কাজ। তারপর যেটা হলো প্যাটার্ন। প্যাটার্ন বলছিলাম যেই জিনিসটা কালার এবং সাইজকে অপরিবর্তিত রেখে, কালার এবং সাইজ মনে রাখবেন, প্যাটার্নের কালার কখনোই চেঞ্জ হয় না। প্যাটার্নটা আমরা যেই সাইজে বানাবো ওই সাইজ দিয়ে কী করা যায়, ওই সাইজেই তাকে বা ওইটাকে সাইজকে কাস্টমাইজ করা যায়, বাট প্যাটার্নের কালার চেঞ্জ হয় না। ঠিক আছে,
তো প্যাটার্নটা সে কালার এবং সাইজকে অপরিবর্তিত রেখে যেটা বারবার পুনরাবৃত্তি করে বা বারবার রিপিটেশন হয় সেটাকে কি বলা হয় প্যাটার্ন বলে, এবং একটা নির্দিষ্ট ইউনিফর্ম মেনটেন করে। ইউনিফর্ম বলতে কি বলা হয়েছে, সে তার কালার এবং সাইজ কোনোটাকেই চেঞ্জ করবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরটা হলো রিপিটেশন, পুনরাবৃত্তি। ইমেজ থেকে দেখেন তো কোনো কিছু রিপিটেশন বুঝে যায় কিনা, কিসে রিপিট হচ্ছে, সার্কেলগুলো বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে। শেপে রিপিট হতে পারে বা ডিজাইনের রিপিটেশন হতে পারে, অথবা টাইপোগ্রাফি রিপিটেশন হতে পারে, ঠিক আছে। আবার বারবার একটা জিনিস যদি খুব বেশি পরিমাণে রিপিটেশন হয়ে যায় সেটা আবার বোরিং ফিল নিয়ে আসে, ঠিক আছে। বাট এগুলো কি বোরিং লাগতেছে দেখতে? ওকে। অ্যান্ড দেন ইউনিটি অ্যান্ড ভ্যারাইটি। ইউনিটি মানে কি, একথা। ভ্যারাইটি মানে ভিন্নতা। ইমেজের মধ্যে খুঁজে বের করেন তো ইউনিটি কোথায় আর ভ্যারাইটি কোথায়। বাকিগুলা সেম, এটা হলো ইউনিটি। ভ্যারাইটি কি, কালার ভিন্ন ভিন্ন, ঠিক আছে। আচ্ছা, সো ডিজাইনের মধ্যে আমাদেরকে এই জিনিসগুলো বুঝে ইউজ করতে হবে, ক্লিয়ার। এবং ডিজাইন নিয়ে আপনাদেরকে অনেক বেশি অ্যানালাইজ করতে হবে। যদি অ্যানালাইজ করতে পারেন একটা ডিজাইন নিয়ে, সেক্ষেত্রে বুঝতে পারবেন কোন ডিজাইনাররা কী জন্য কোন অবজেক্ট বা কোন এলিমেন্টস ইউজ করতেছে, আমাদেরকে কোথায় কোন এলিমেন্টসটা কীভাবে ইউজ করতে হবে, কোথায় ভ্যারাইটি আনতে হবে, কোথায় ইউনিটি আনতে হবে, কোথায় রিপিটেশন করতে হবে, কোথায় প্যাটার্ন ইউজ করতে হবে, কোথায় ব্যালেন্স রাখতে হবে, কোথায় কী রাখতে হবে, কী কী ছিল আর মনে করে দেন, আমি ভুলে গেছি। ব্যালেন্স, কন্ট্রাস্ট, এমফাসিস, মুভমেন্ট, রিদম, সরি প্যাটার্ন, আর কি ছিল। সো এই জিনিসগুলো কখন কোথায় ইউজ করতে হবে সেটা ডিজাইনগুলো নিয়ে যখন আমরা অ্যানালাইজ করব, রিসার্চ করব, তখনই ভালো করে আরও জানতে পারবো। আচ্ছা, এখানেও দেখেন ইউনিটি এবং ভ্যারাইটি। শেপগুলো দেখেন একই ধরনের শেপ, অর্গানিক শেপ না সবগুলো, কার্ভি শেপ। আচ্ছা, আর এগুলোর মধ্যে ভ্যারাইটি কালার দিয়ে নিয়ে আসা হয়েছে, তাই না? এক এক শেপের এক একটা কালার, ঠিক আছে। পারবো ইনশাল্লাহ এগুলো। আচ্ছা, এইগুলো আমাদের সেকেন্ড পার্ট, এটাকে ছিল ডিজাইনের প্রিন্সিপাল নিয়ে আলোচনা। সো আজকের ক্লাসে কয়টা পার্ট দেখলাম, একটা ছিল ডিজাইনের এলিমেন্টস, আর সেকেন্ড পার্টে কি ছিল, প্রিন্সিপাল। আচ্ছা, এখন থার্ড পার্টে আমরা দেখি ডিজাইন লেআউট নিয়ে আলোচনা করি। একটা ডিজাইনের লেআউট আমাদেরকে কিভাবে কাজ করতে হবে, বা আমরা যে ডিজাইনার হব, প্রত্যেকজন ডিজাইনার কিন্তু স্কেচ করে কাজ করে। যত বড় ডিজাইনার পৃথিবীতে আছে ওরা স্কেচ করে করে কাজ করে। যে কোনো ধরনের ডিজাইন হোক, যে কোনো ডিজাইন, এটা প্রফেশনাল একটা আউটপুট নিয়ে আসার জন্য বা প্রফেশনালি যারা কাজ করে ওরা পেন্সিল পেপারে স্কেচ করে তারপর কাজ করে, ঠিক আছে। একজন ক্লায়েন্ট আপনাকে একটা ডেসক্রিপশন দিল, ধরেন একটা লিফলেট আপনাকে ডিজাইন করে দিতে হবে। সো ক্লায়েন্ট তার ইনফরমেশনগুলো আপনাকে ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিল, তখন প্রথম কাজই হলো কি, ডিজাইন নিয়ে বসে পড়া। ডিজাইন কি হুট করে মাথায় চলে আসবে? ডেসক্রিপশন পরেই কি ডিজাইন চলে আসবে মাথায়? অবশ্যই ডিজাইনটা আসবে না। ডিজাইনটা আসার জন্য কি করা লাগবে, প্রথমে আগে স্কেচ অনেক পরের কাজ, আগে প্রথমে ক্লায়েন্টের ডেসক্রিপশনটা ভালো করে পড়তে হবে, পরে ইনফরমেশন এক্সট্রাক্ট করতে হবে, সে কি অ্যাড করতে চাচ্ছে, কি অ্যাড করতে চাচ্ছে না, সে কোন জিনিসকে হাইলাইট করতে চাচ্ছে, কোন জিনিসকে হাইলাইট করতে চাচ্ছে না, কোন জিনিসের ইম্পর্টেন্ট বেশি, কোন জিনিসের ইম্পর্টেন্ট কম, ঠিক আছে। সে কি আনতে চাচ্ছে ডিজাইনে, সে কি আনতে চাচ্ছে না, ওই জিনিসগুলো আগে আমাদেরকে বুঝতে হবে। তারপর ডিজাইনের একটা স্কেচ মেক করতে হবে, যেটাকে আমরা রাফ স্কেচ বলি। এটার জন্য আচ্ছা, এই যে দেখেন ডিজাইনের স্কেচগুলো দেখেন তো, এই স্কেচগুলো করার জন্য আমাদেরকে কি আমেরিকান ট্যালেন্ট হতে হবে? নর্মাল আমরা আমাদের যে স্কেচগুলো আছে ওইগুলো থেকে এরকম ডিজাইন করতে পারবো না। এটা কি অ্যাকচুয়াল কোনো ডিজাইন না একটা রাফ আইডিয়া? এখন বলেন এগুলো আমরা করতে পারবো কিনা? এরকম আইডিয়া পেন্সিল পেপার নিয়ে হুট করে সফটওয়্যারে বসে গেলে এই আইডিয়াগুলো আসবে না বা আইডিয়া বিল্ড আপ হবে না। সো আইডিয়া বিল্ড আপের জন্য সর্বোত্তম মাধ্যম হলো স্কেচ করা, ঠিক আছে। সবচেয়ে ইফেক্টিভ মাধ্যম হলো স্কেচ করা। এখন আর সেগুলো কীভাবে সে স্কেচ করছে আমরা একটু তার আইডিয়াগুলো দেখি। ধরে নিলাম এগুলো তার ইনফরমেশন, এটা ছিল লোগো, এটা হলো টাইটেল, বাকিগুলো ধরেন অন্য কোনো কম্পোনেন্টস, ওকে। তো প্রথমে সে টাইটেলটাকে একদিকে রাখলো, রাখার পর লোগোটাকে আরেক দিকে রাখছে, বাকি যে স্পেসটা ছিল ওইখানে সে কন্টেন্টগুলো, এগুলা যে ধরেন কন্টেন্টগুলো একটা একটা করে বসাচ্ছে, ঠিক আছে। তারপর এই একটা আইডিয়া সে মেক করলো, ওকে। তারপর এইটা থেকে আইডিয়াকে আর একটু ডেভেলপ করে এই আইডিয়াটা, তারপর এভাবে ধীরে ধীরে আইডিয়া ডেভেলপ হতে হতে শেষ পর্যায়ে সে এই জায়গায় সে এইটাকে ফাইনালাইজ করলো। তারপর এইটাকে সে সফটওয়্যারে নেবে, যে কোনোভাবে হোক, পিকচার তুলে হোক বা স্ক্যান করে হোক, যে কোনো ওয়েতে সে ওইটাকে সফটওয়্যারে নেবে, নেওয়ার পর ওইটা দেখে দেখে সে ওইখান থেকে ডিজাইন করবে, অথবা সে তার ক্লিপবোর্ডে এটাকে পাশে রাখতে পারে,
পিসির পাশে রাখতে পারে অথবা কোনোভাবে যে কোনোভাবে হোক হ্যাং করে রেখে ওইটাকে দেখে দেখে সে ডিজাইনটা করবে। সো এই জিনিসগুলো আমরা পারবো কি না? পারবো। সো ওই জিনিসগুলো পারতে হলে আমাদেরকে লাইন টানা শিখতে হবে, ঠিক আছে, কার্ভি লাইন শিখতে হবে, কোন দিকে কীভাবে শেপ নিতে হবে, ফ্রি হ্যান্ডে, এগুলোর জন্য আবার অনেক সময় স্কেল এগুলো ইউজ করা হয় না, ফ্রি হ্যান্ডেই করা হয়, ঠিক আছে। সেগুলোর জন্য আজকে আপনাদের আর্টের কিছু হোমওয়ার্ক আসবে। ওকে, পরেরটা হলো একটা বিজনেস কার্ডের, হ্যাঁ পেন্সিল দিয়ে, এটা হলো বিজনেস কার্ডের একটা লেআউট, ঠিক আছে। এটা ধরেন লোগো, তো সে 4টা কনসেপ্ট এখানে মেক করছে। এটা হলো লোগো, তারপর এই হলো তার ইনফরমেশন, এটা হলো লোগো, এগুলো হলো ডিজাইন, আর এই হলো ইনফরমেশন। এটা লোগো আর এগুলো ইনফরমেশন, ঠিক আছে। সো 4টা আইডিয়া এখানে চলে আসলো না? 4টা আইডিয়া চলে আসছে। ওকে, তারপরে কি আছে? একটা ব্রোশারস, লেআউটস ফর ব্রোশার। ব্রোশার বলতে বোঝায় যেগুলো মাল্টিপল পেজের হয়ে থাকে। যেমন কোনো কোনো সময় আপনারা দেখবেন যে গ্রামীণ ফোন, বাংলালিংক, ওইগুলো আমাদেরকে তাদের বিভিন্ন অফার দেয় না? অফারগুলো 3টে 4টা 5 করা একটা কাগজের মধ্যে থাকে। অনেক সময় হয়তো কেউ দেখে থাকবেন। বা বিভিন্ন কোম্পানিগুলো আছে, বিভিন্ন প্রোডাক্টের কী করে অ্যাডভার্টাইজমেন্ট করে, ওগুলো 5 করা থাকে, 1 ফোল্ড 2 ফোল্ড 3 ফোল্ড, এগুলো ফোল্ডিং করা থাকে না? এগুলোকে ব্রোশার বলা হয়। তো দেখেন সে একটা ব্রোশারের ডিজাইন করলো, ইনসাইড এবং আউটসাইডের ডিজাইন। এখানে জাস্ট সে একটা আইডিয়া মেক করেছে এইভাবে একটা শেপ থাকবে, হতে পারে এই যে এইখানে যেটা আছে এটা হলো তার লোগো। ওকে, এটা হলো তার টাইটেল, বা এখানে কোনো টেক্সট লিখবে, এটা টাইটেল বা সাবটাইটেলের জন্য এখানে রাখলো। তারপর এটা হলো হেডলাইন, বাকিগুলো হলো কন্টেন্ট, এখানে হয়তো ইমেজ, এগুলো হেডলাইন, এগুলো কন্টেন্ট, ঠিক আছে। সো এরকম আইডিয়া কি আমাদের মাথায় আসবে কি না? অবশ্যই আসতে হবে। এই জন্য এগুলোকে আইডিয়া জেনারেট করতে হলে আমাদেরকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো একটা ম্যাগাজিনের জন্য একটা স্কেচ। এগুলো হলো লোগো ডিজাইনের জন্য আইডিয়া জেনারেট। ওকে, দেখেন একটা আইডিয়া কি আছে এখানে, হীরা ফেগনি, একটা 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 করে শেষ পর্যন্ত এইটাতে আসছে, ঠিক আছে। ওকে, সেই জিনিসগুলো পারবো আমরা মোটামুটি। এই 55টা স্লাইডে আমাদের আজকে ক্লাস কমপ্লিট। বুঝতে পারছেন সব কিছু কী কী ছিল? পুরা টপিকগুলো আবার আপনারা রিপিট করেন এবং খুঁজে দেখেন নোটগুলা, যে কোনো টপিকে কনফিউশন আছে কিনা আবার বুঝিয়ে দেবো। হ্যাঁ, হোমওয়ার্কে আসতেছে, আগে দেখেন এখানে কোথাও কারো কনফিউজ আছে কিনা, বা কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা। যদি কোনো কিছু না বুঝেন কোয়েশ্চেন করেন। ব্যালেন্স 3টা বুঝেননি? ব্যালেন্স মানে কি? সমতা। ব্যালেন্স মানে সমতা। তো সমতা 3 ধরনের হয়, একটা হলো সমান, সমান থাকবে, আরেকটা হলো অসমান, আরেকটা হলো রেডিয়াল, মানে চতুর্দিক থেকে সমানভাবে ডিভাইড করা থাকবে। তো সমান কোনটা? আমরা যদি একটু ব্যালেন্সের দিকে যাই, এই যে এখানে একটা ব্যালেন্স আছে। আচ্ছা, এখানে দেখেন তো কোনটার মধ্যে ব্যালেন্স আছে? কোন ইমেজের মধ্যে? এইটাতে। এটাতে কোন ধরনের ব্যালেন্স আছে? সমান না অসমান? সমান। কেন সমান? দুই দিকে কি ব্যালেন্সটা সমান আছে? এই দিকে ব্যালেন্স আছে? নাই। কেন নাই? এই দিকটা হয়ে গেছে খুব বেশি ভারী, এই দিকটা হয়ে গেছে একটু হালকা। আর এটা দেখেন দুই দিকটা মধ্যখানকে যদি আমরা সেন্টার ধরি, দুই দিকটাই কি সমান ব্যালেন্সের মধ্যে আছে। আচ্ছা, এটা গেল। একইভাবে এইখানেও সমান ব্যালেন্স আছে, যেটাকে সিমেট্রিক্যাল ব্যালেন্স বলি। দেখেন তো দুই দিকের কম্পোনেন্টগুলো সেম কিনা? দুই দিকের কম্পোনেন্টগুলো সেম। কালার কি সেম? হ্যাঁ, 100% সেম। দেখেন ভালো করে, টোটাল সেম। আচ্ছা, এটাতে দেখেন সমান না অসমান? কেন অসমান? আচ্ছা, এটা সমান ব্যালেন্স না অসমান ব্যালেন্স? অসমান ব্যালেন্স। তারপর এগুলোর দিকে তাকান, এগুলো কীরকম ব্যালেন্স? রেডিয়াল ব্যালেন্স। কোনো একটা নির্দিষ্ট কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে চতুর্দিকে ঘুরতে থাকে, ঠিক আছে। আর কোনো জিনিস কোয়েশ্চেন আছে, কনফিউশন আছে? আর কিছু? কোনটা? মুভি পোস্টার। কোনটা? আর উপরে? এটাতে কি বুঝেননি? গডজিলা ওইটা না, এটা রিয়েল শো না। মেবি গডজিলা হতে পারে রিয়েল শো।
আচ্ছা, আর কারো কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? বাসায় গেলে দেখবেন অনেক কিছু বুঝতেছেন না, সো যেগুলো বুঝে নাই নোট করে নিয়ে আসবেন। আর আগামী ক্লাস থেকে পাওয়ার পয়েন্ট শুরু হবে। এই দুইটা ক্লাস অবশ্যই আপনাদেরকে বারবার কিছুদিন পর পর আবার রিভাইজ করতে হবে। যারা নোট করছেন নোটগুলো ভালো করে পরে দেখবেন, যারা নোট করতে পারেননি বাসায় যাবেন, সবার ক্ষেত্রে বলতেছি বাসায় যেয়ে আবার পেন্সিল খাতা কলম নিয়ে বসবেন। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, ক্লাসে নোট করা সম্ভব হয় নাই, ওইগুলো নোট করবেন, ঠিক আছে? কারণ নোটগুলো দেখলে ইজিলি মনে হয়ে যাবে, আর যদি নোট না করেন তখন পুরো ভিডিওগুলো দেখা লাগবে। কিছুদিন পর পর এগুলো আমরা ভুলে যাই, ঠিক আছে? অনেক সময় এগুলো আছে মাইন্ডসেট হয় না, কিছু মাইন্ডসেট হয়, কিছু মাইন্ডসেট হয় না। এই জন্য কালারের জিনিসটা আপনাদের ক্ষেত্রে বেশি প্রবলেম করবে। এই জন্য কালার সাইকোলজি, কালার থিওরি, কালারের হারমোনি, এই জিনিসগুলোর জন্য কিছুদিন পর পর টিউটোরিয়াল বা এই যে ভিডিওটা দেখতে হয়, ঠিক আছে? আচ্ছা, এবার হোমওয়ার্কে আসেন। ওকে, দেখেন তো এখানে কী লিখে আছে, স্কেচবুক A4 সাইজ। একটা স্কেচবুক বাসায় নিয়ে যাবেন যাওয়ার সময়, ঠিক আছে? স্কেচবুক নিয়ে যাবেন যেগুলোতে ড্রয়িং করা হয়, ওকে? তারপর পেন্সিল নেবেন 4টা, HB, হার্ড ব্ল্যাক, 2B 2 টাইম ব্ল্যাক, 4B 4 টাইম ব্ল্যাক, 6B 6 টাইম ব্ল্যাক, ওকে? এগুলা এতটা পেন্সিল এখানে কেন দেওয়া হয়েছে? 4টাই কিনে নিয়ে যাবেন এবং 4টার নিবকে এরকম করে দেখবেন, 4টার নিব কিন্তু সমান না। 6B এইটা থাকবে অনেক স্ট্রং, শীষটা অনেক স্ট্রং থাকবে, 2B অনেক শার্প থাকবে, ঠিক আছে? একটু ছোটো থাকবে। এক একটা কাজ থাকে। যেমন আমরা যদি পরের স্লাইডে যাই, ক্লাস অ্যাসাইনমেন্ট কী লেখা আছে, ড্রয়িং অন স্কেচবুক ফলোয়িং ক্লাস ইনস্ট্রাকশন। ক্লাসের ইনস্ট্রাকশনের উপর বেস করে আমাদেরকে কি করা লাগবে, স্কেচবুকে ফলো করতে হবে। এই যে ফর্মগুলো একটু খেয়াল করেন, ফর্মের এই দিকগুলা, এই যে শ্যাডো দেওয়া হয়েছে না, দেখেন শ্যাডো, এবং এই কালারগুলোকে সেম না, একটু চেঞ্জেস আছে, হালকা। দেখেন এখানে কিছুটা গাঢ় করে দেয়, এখানে কিছুটা হালকা, আবার এখানে কিছুটা গাঢ় করে দেয়া, ঠিক আছে? সো শ্যাডোগুলো খুব বেশি ডার্ক হয়ে পড়ে না হালকা হয়ে পড়ে? শ্যাডোগুলো থাকে কিছুটা হালকা। সো শ্যাডোর জন্য 2B যেটা আছে সেই পেন্সিলটা ইউজ করতে পারেন, যেটা দিয়ে খুব হালকা, স্ট্রোকগুলো খুবই হালকা হয়, ঠিক আছে? রিফাইন হয়। আর ভিতরের দিকে শ্যাডোগুলো দেওয়ার জন্য বা ইনার গ্লো যেটা, ওইটা দেওয়ার জন্য 6B 4B ওইগুলো ইউজ করতে পারেন, বা যেটা আপনার কাছে বেটার মনে হয় ওই জিনিসগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে? হতে পারে আপনারা 4টা পেন্সিল নাও পেতে পারেন, ম্যাক্সিমাম সময় 6Bটা পাওয়া নাও যেতে পারে। যদি পাওয়া না যায় বাকি 3টা কিনে নিয়ে যাবেন, অথবা 4টা পাওয়া গেলে 4টাই কিনে নিয়ে যাবেন। হতে পারে এগুলো একটা 20 টাকা 25 টাকা করে হতে পারে, ঠিক আছে? তো কিছু টাকা খরচ করে স্কেচবুক এবং পেন্সিলগুলো নিয়ে যাবেন। ইন ফিউচার এগুলো অবশ্যই আমাদের কাজে লাগবে যখন আমরা স্কেচিং করব, ঠিক আছে? আচ্ছা, এখন স্কেচ করবেন কী কী সেটা এখন নোট করেন। কী কী স্কেচ করবেন সেটা নোট করেন। লিখেন হরিজন্টাল 5 পেজ, সবাই লিখেন। হরিজন্টাল লাইনটা আনবেন 5 পৃষ্ঠা। লিখেন আগে, হোমওয়ার্ক লিখেন, হরিজন্টাল লাইন 5 পৃষ্ঠা। লিখা হয়েছে? হরিজন্টাল 5 পেজ, ভার্টিক্যাল 5 পেজ, লিখেন হরিজন্টাল 5 পেজ, ভার্টিক্যাল 5 পেজ। তারপর লিখেন কার্ভি লাইন 5 পেজ। কার্ভি বলতে ওয়েবি লাইনটাকে বোঝানো হয়েছে। তারপর লিখেন সার্কেল 5 পেজ। এটা লেখা হয়েছে সবার? হরিজন্টাল লাইন 5 পেজ, ভার্টিক্যাল 5 পেজ, কার্ভি লাইন 5 পেজ, সার্কেল 5 পেজ। হরিজন্টাল 3 নাম্বারটা হলো কার্ভি লাইন, 4 নাম্বারটা হলো সার্কেল। আচ্ছা, তারপর ইউনিক একটা হোমওয়ার্ক, সেটা হলো গত ক্লাসে আমরা কালার সাইকোলজি নিয়ে রিসার্চ করছিলাম, তাই না? মোটামুটি অনেকে আমরা কালার সাইকোলজি সম্পর্কে বুঝতে পারছি এবং একটা রিপোর্ট সাবমিট করছি। একইভাবে আজকের হোমওয়ার্ক হবে রিসার্চ অন কালার থিওরি, ঠিক আছে? কালার থিওরির উপর রিসার্চ করবেন
গুগলে সার্চ করবেন কালার থিওরি লিখে, ওইগুলো থেকে যেরকমভাবে আপনারা রিপোর্ট বানাইছেন, হয়তো ইমেজ টিমেজ নিয়ে এসে গুগলে রিপোর্ট করছেন, লিখছেন। সো কালার থিওরি লিখে আরও 7-8টা বা 10টা-12টা ওয়েবসাইট ভালো করে পড়বেন, খুব নাইসলি পড়বেন। পড়ার পর কালার থিওরি সম্পর্কে আরও ডিপ নলেজ গেইন করবেন, ঠিক আছে? ওইগুলোর উপর বেস করে ইন ফিউচারে আমরা ক্লাসে যাতটুকু দেখলাম বুঝলাম, বাসায় গিয়ে যখন একা একা বসে ওইগুলোকে কী করবেন, রিসার্চ করবেন, নলেজগুলো আরও ডিপ হবে, ওইগুলো থেকে আমরা আরও প্রফেশনালি কাজ করার মতো এক্সপিরিয়েন্স অর্জন করব। A4 সাইজ, ওকে, কথা না, পিছনে কী নিয়ে কথা হচ্ছে আপনাদের মাঝে? না, A4 ওই যে স্কেচবুকগুলো নেবেন, তো লেখাগুলো একটু ভালো করে করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন শুনেন এগুলো আমরা করবো কীভাবে। আরেকটা জিনিস, আরেকটা হোমওয়ার্ক লিখেন, লিখেন 3D, এই যে 3D লেটার ডিজাইন, 3D লেটার চিনেন? কি বুঝি নাই? ভিডিও রেকর্ডিং চলতেছে, ভেরি গুড, মনে করে দেওয়ার জন্য, নয়তো আমি কোথায় পিসি অফ করে দিই।